আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক, অনেক বেশি ভালো আছো। তো তোমরা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারের ফার্স্ট এক্সামটা দিয়ে দিয়েছো। আর সেটার সলিউশন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। তো তোমাদের সাথে আছি আমি গোলাম রাব্বি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দেখো, তোমাদের আজকে যে প্রশ্ন সেখানে হচ্ছে সিভিক এনগেজমেন্ট থেকে প্রশ্নটা আসছে। মোটামুটি ইজি বলা যায়। যারা একটু ভালো পড়াশোনা করেছো তারা খুব ভালো একটা মার্ক এখানে পাবা। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে শুরু করি। প্রথম এমসিকিউ থেকে তোমাদের এমসিকিউ কি আছে দেখো। প্রথম যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটা পড়ার জন্য অ্যান্সার করার জন্য তোমাকে কি করতে হবে না? ফ্রেজটা পড়া লাগবে না, কারণ তুমি এটার অর্থ জানো। ইন ফ্রন্ট অফ মানে কোনো কিছু সামনে। তো দেখো, ইন ফ্রন্ট অফ কোনো কিছু সামনে আমরা কীভাবে বের করি? আফটার সামবডি অর সামওয়ান না, আফটার মানে পরে, বিহাইন্ড মানে পিছনে, এটাও হবে না। বিসাইড মানে পাশে, এটাও হবে না। ইন এ পজিশন জাস্ট অ্যাহেড, কারোর সামনে, রাইট? একটা পজিশন যেটা কারোর সামনে। তো ইন ফ্রন্ট অফ ওর সামনে, তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, একদম ইজি, তেমন কঠিন কিছু না। পরে দেখো, দ্য অবজেক্টিভ অফ এডুকেশন ইজ টু, এডুকেশনের মূল লক্ষ্যটা কি? যখন তুমি এটা পড়বা তাহলে তুমি দেখতে পারবা হারনেস আওয়ার কারেজ, আমাদের কি সাহসিকতাকে হারনেস করা। এইটার সাথে ভালোভাবে যায় না। মেক আস অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল, আমাদেরকে অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট করা, ধনী করা এবং পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী করা না, এমনটা হয় না। রিফাইন আওয়ার কন্ডাক্ট, আমাদের কি চরিত্রগুলোকে কি রিফাইন করা, পরিশোধিত করা, অনেক ভালো করা, রাইট? এইটা হচ্ছে আমাদের মেইন আনসার। মোল্ড আওয়ার বিলিফ, আমাদের বিলিফকে মোল্ড করা, অনেক বেশি দৃঢ় করা, এটাও কিন্তু অ্যান্সার যাবে না। অ্যান্সারটা হবে রিফাইন আওয়ার কন্ডাক্ট। যদি তুমি এখানে পড়ো তাহলে এটা পেয়ে যাবে, রাইট? পরেরটা দেখো, হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিন, মানে এখানে বলতে চাচ্ছে যে সিভিক এঙ্গেজমেন্ট দ্বারা এই প্যাসেজে কি বোঝানো হয়েছে। তুমি যদি জাস্ট একটা শব্দ এখানে মনে রাখতে পারো, দেন তোমার এইটা অ্যান্সার করতে পারবা। তুমি যদি এই পেসেজে চলে আসো এবং সিভিক এঙ্গেজমেন্ট পার্টটাতে তুমি একটু তাকাও, তাহলেই তুমি দেখবা। দেখো, সিভিক এঙ্গেজমেন্ট, হ্যাঁ এখানে আমরা পাচ্ছি। দেখো কি বলতেছে, এই লাইনটা থেকে যদি আমরা একটু ফোকাস করি, সিভিক এঙ্গেজমেন্ট মিনস, দেখো মিনস কি করতেছে, ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স। কোথায় ডিফারেন্সটা আনতে হবে তোমাকে? ইন দ্য সিভিক লাইফ। তোমাকে জাস্ট এতটুকু জায়গা মনে রাখতে হবে। কোন লাইফে? সিভিক লাইফে, আমাদের যে নাগরিক জীবন আছে, হ্যাঁ সিভিক লাইফে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? একটা ডিফারেন্স নিয়ে আসতে হবে। এটা কখনো পার্সোনাল লাইফ বা সোশ্যাল লাইফ অথবা এইরকম কিছু লাইফ না। ঠিক আছে? তো তুমি অ্যান্সারে যাও, তুমি দেখো সব এখানে ঠিকঠাক আছে। ওয়ার্কিং টু মেক, ওয়ার্কিং টু মেক, ওয়ার্কিং টু কজ দ্য ডিফারেন্স, রাইট? তো শুরুর দিকে সবগুলোর মিনিং ইজ সেম, তুমি জাস্ট শেষে ফোকাস করো। দেখো শেষে কোথায় সিভিক লাইফ বলা আছে। তুমি যদি এখানে তাকাও, দেখবা এখানে প্রাইভেট লাইফের কথা বলা আছে, সো এটা আমাদের হবে না। এইখানে কেবলমাত্র সিভিক লাইফের কথা বলা আছে, রাইট? এটা আমাদের অ্যান্সারের সাথে যাচ্ছে। সো আমাদের অ্যান্সার হবে 2। তুমি যদি আবার এখানে তাকাও, দেখো এখানে দেখো ফ্যামিলি লাইফের কথা বলা আছে, ইন দ্য ইনস্টিটিউশনের কথা বলা আছে, হ্যাঁ প্রতিষ্ঠানের কথা বলা আছে। সো এগুলো আমাদের অ্যান্সার হবে না। একদম ইজিলি তুমি বের করতে পারবা যদি জাস্ট হচ্ছে এই পাশে তুমি একটা শব্দের প্রতি ভালোভাবে খেয়াল রাখো। ঠিক আছে? তো পরেরটা দেখি। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইলুমিনেট। আমরা জানি ইলুমিনেট শব্দের অর্থ কোনো কিছু আলোকিত করা, রাইট? কোনো কিছুকে খুব ভালোভাবে তুলে ধরা, কোনো কিছু অন্ধকারকে দূর করে এটার মধ্যে কি আলোর, মোট কথা হচ্ছে আলোকিত করা বা কোনো কিছুকে ফুটিয়ে তোলা, এরকম মিনিং দেয়। তাহলে দেখো, ডিপেন্ড, এটা তো হবেই না, হচ্ছে না। ইরাডিকেট, এটাও হবে না। ইলিমিনেট, এটাও হবে না। তো আমাদের ইরাডিয়েট, তো অ্যান্সারটা হবে ইরাডিয়েট। এর মিনিংও হচ্ছে কি করা? আলোকিত করা, রাইট? এটার মিনিংও হবে আমাদের আলোকিত করা। ঠিক আছে? তো আমার শেষের এমসিকিউ আমরা তো চলে আসছি, এবং তুমি সবচেয়ে বেশি কনফিউজড হবা এই এমসিকিউতে। আমি আগেই বলে দিচ্ছি, তুমি যতই মানে ভালোভাবে যদি না পড়ো, যতই ভালোভাবে পড়বা তত তুমি ভালো অ্যান্সার করতে পারবা। বাট এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং। আমি যখন প্রশ্নগুলো রিভিউ করতেছিলাম তখন আমি এই প্রশ্নটা দেখে আমি মনে মনে ভাবছি যে অধিকাংশ শিক্ষার্থী এইখানেই কনফিউজড হয়ে যাবে। কেন? আমি বলে দিচ্ছি। দেখো, তুমি যখন ফার্স্ট লাইনের দিকে ফোকাস করবা, তুমি অ্যান্সারটা নর্মালি ফার্স্ট লাইনই দেওয়া আছে, 5 নাম্বার এমসিকিউটা। এখানে দেখো কি বলতেছে, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, তোমাকে এখানে একটু ফ্রেজ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ দেখো, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে নিয়ে আসা, পরিবর্তন। হ্যাঁ দেখো, দেখো কি আসে, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ারে কী নিয়ে আসবে? পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে। এখানে ব্রিং অ্যাবাউট দেওয়া আছে। সো তুমি তো শব্দটা তোমার মাথায় অলরেডি সাবকনসিয়াসলি তুমি কি চিন্তা করে ফেলছো যে ব্রিং অ্যাবাউট থাকলে আমি কি দিব? অ্যান্সারটা নিয়ে নিব। কিন্তু তুমি এখানে যখন যাবা, দেখো কজিং এ ডিরেগেটরি চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, এটা তো হবেই না।
মেকিং অ্যাবনর্মাল চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, মানে অস্বাভাবিক কোনো পরিবর্তন হবেই না। সো এই দুইটা তো আমরা অটোমেটিকলি বাদ দিতে পারি, রাইট? কিন্তু তুমি হয়তো বা এটার দিকে যদি ভালো করে ফোকাস না করো, দেন তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে অ্যান্সার করা। দেখো তুমি হয়তো বা এখানে ফোকাস করবা ব্রিঙিং ডাউন পজিটিভ চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার, রাইট? কারণ এইখানেও সেমভাবে লেখা আছে ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, রাইট? সো তুমি এইখানে যখন সেম লেখা পাবা, তুমি হয়তো বা ভাববা যে এইটাই হবে আমার সঠিক উত্তর, রাইট? কিন্তু দেখো একটা এখানে সমস্যা আছে, সেটা হচ্ছে ব্রিং ডাউন। ব্রিং ডাউন মানে কমানো, ব্রিং ডাউন মানে কমানো, কোনো কিছু কমিয়ে আনা। এটা কি দেখো ব্রিং ডাউন পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারে চরিত্রে বা আচার আচরণে কি এটা কমিয়ে নিয়ে আসে? শিক্ষা কি কখনো আমাদের এই পজিটিভ চেঞ্জেসগুলো কমায় দেয়? অফকোর্স নট। তাহলে অ্যান্সার এই জন্য এটা হবে না। আর এখানে বলা আছে ব্রিঙিং অ্যাবাউট, দেখো এটাকে নিয়ে আসা, এটা হচ্ছে নিয়ে আসা, রাইট? তাহলে আমরা জাস্ট তো অ্যান্সারটা এই জন্য এটা হবে না। কিন্তু অনেকে এটা দাগিয়ে ফেলবা হয়তো বা চিন্তা ভাবনা ছাড়াই, কারণ ব্রিং যেহেতু কমন ওয়ার্ডসগুলো তুমি পাচ্ছ দুইখানেই। সো অ্যান্সারটা কিন্তু এটা হবে ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। আমাদের বিহেভিয়ারের মধ্যে কী নিয়ে কী করবে, কিছু পজিটিভ চেঞ্জেস সে কি ক্রিয়েট করে দিবে, ঠিক আছে? সো অ্যান্সার আমরা অলরেডি করে ফেলছি আমাদের 5টা এমসিকিউ। সরি, মোটামুটি সহজ ছিল। যারা কেয়ারফুলি একটু পড়াশোনা করছো এবং প্রশ্নগুলো মানে পেজেসগুলো নিয়ে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করছো, তারা মেবি পারবা 5টাই। তো চলো এখন হচ্ছে আমরা যে আমাদের 5টা শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে, এইটা আমরা অ্যান্সার করার চেষ্টা করব। দেখো তো বলতেছে হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট। দেখো সিভিক এঙ্গেজমেন্ট কি প্রমোট করে, আমরা দেখি সিভিক এঙ্গেজমেন্ট কি প্রমোট করে। তুমি জাস্ট হচ্ছে এখানে দেখো সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে কোথায় কথা বলা আছে। ওকে, দেখো সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে আমরা নর্মালি হচ্ছে এখানে পাবো ওকে, আমরা জাস্ট হচ্ছে দেখার চেষ্টা করব যে ওকে দেখো আমরা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট একসাথে খোঁজার চেষ্টা করব। অনেক জায়গায় বলা আছে, এখন আমরা কোথায় প্রমোটটা আছে এটা জাস্ট খুঁজে বের করি। আমরা যেহেতু এখান থেকে পাবো হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট লার্নার্স। দেখো সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন এ সিভিক লাইফ। ওকে, এইটা বলতেছে আমরা হচ্ছে আমাদের ভ্যালু স্কিলস এগুলো ইউজ করবো। সিভিক এঙ্গেজমেন্ট এই যে আমরা পেয়ে গেছি, রাইট? আমরা এগুলো একটু মুছে দিই, আমাদের অ্যান্সারটা আমরা এখানে পেয়ে গেছি। তুমি যখন পড়বা তখন দেখবা যে এখানে তুমি পেয়ে যাবা প্রমোটস। এই যে এখানে দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, কি প্রমোট করতেছে? দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। দেখো একদম তুমি যদি এখান থেকে এটা সরাসরি লিখে দাও, তোমার অ্যান্সারটা কিন্তু এটাই হয়ে যাবে। তোমাকে এখানে কিছু অ্যাডও করতে হবে না, কিছু তোমাকে কী করতে হবে না, বাদও দিতে হবে না। তুমি জাস্ট এইখান থেকে হুবহু তুলে দিবা। তোমাকে প্রশ্নই করছে এখানে, দেখো হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট, কি প্রমোট করে, রাইট? তাহলে তো আমরা কি করব, আমরা তো এই ডব্লিউএইচ কোয়েশ্চেন ডব্লিউএইচ ওয়ার্ড আর হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্ব এটা উঠাই দিব। তো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট যেহেতু এখানে ডাস থাকলে আমাদের মেন ভার্বের সাথে এস বাই এস হয়, তো আমরা প্রমোটস দিয়ে শুরু করে এখানে এসটা বসিয়ে তারপর হচ্ছে এখান থেকে লেখা শুরু করব প্রমোটস দ্য quality of a life in a community by contributing to the improvement of health and well-being of the people, right? জাস্ট এভাবে লিখে দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। কোনো চিন্তা করার দরকার নাই, কোনো অ্যাড করা বা কোনো কিছু বাদ দেওয়া এরকম চিন্তা ভাবনা করার দরকার নাই। স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিবা, তুমি পুরো মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো এখন হচ্ছে আমরা পরেরটা দেখব। ওকে, দেখো পরের অ্যান্সারটা কি বলতেছে, হু আর দেখো সিভিক্যালি এঙ্গেজড পারসনস, কারা হচ্ছে সিভিক্যালি এঙ্গেজড, রাইট? কারা হচ্ছে সিভিক্যালি এঙ্গেজড পারসন। তাহলে আমাদের এখন দেখো আমরা চলে যাই আমাদের সেই পেজে, আমরা খুঁজে বের করব সিভিক্যালি এঙ্গেজড কারা আছে, রাইট? এখন দেখো ঠিক তার পরের লাইনই বলা আছে যে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল রিকগনাইজ দ্যামসেলফ, তারা নিজেদেরকে কী হিসেবে রিকগনাইজ করে? অ্যাজ এ মেম্বার অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি অ্যান্ড আর কনসার্ন, এবং তারা হচ্ছে একটা লার্জার সোশ্যাল কমিউনিটির একটা অংশ, এবং তারা কি কনসার্ন, কী নিয়ে কনসার্ন? অ্যাবাউট সিভিক ইস্যুস, তারা হচ্ছে যে সমাজে যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে তারা কি অনেক বেশি কনসার্ন, রাইট? তো আমরা এখান থেকে লেখা শুরু করব, আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। অ্যান্ড দে কনসিডার দ্যামসেলভস
responsible citizen who take action or raise their voices against injustice, discrimination and other forms of social ills. তাহলে তুমি জাস্ট এটা লিখে দিবা। যদি তুমি এই পর্যন্ত লিখে দিতে পারো তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তুমি দেখো দুইটা প্রশ্নের অ্যান্সার কিন্তু একদম পাশাপাশি আছে। এটা হচ্ছে এখানে আর এটা হচ্ছে এইখানে, রাইট? একদম পাশাপাশি দুইটা অ্যান্সার, তুমি জাস্ট একটু ফোকাস করলেই অ্যান্সারগুলো খুঁজে পাবা। তো আমরা বুঝতেই পারলাম যে কারা সিভিক্যালি এঙ্গেজড পারসন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হোয়েন ইজ এ পারসন টার্ম অ্যাজ এ সিভিক্যালি এঙ্গেজড পারসন? কখন তুমি একটা মানুষকে সিভিক্যালি এঙ্গেজড বলতে পারবা? দেখো, হ্যাঁ, তুমি কখন একটা মানুষকে সিভিক্যালি এঙ্গেজড বলবা? ঠিক আছে, এই যে দেখো এই প্রশ্ন আর এই প্রশ্ন হচ্ছে সেম, জাস্ট হচ্ছে একটু উল্টাপাল্টা করে দিতে হবে। মানে এইটার হয়তো বা মাথা আগে লেজটা পিছনে, আর এখানে হচ্ছে লেজটা তোমাকে টান দিয়ে শুরুতে নিতে হবে আর মাথাটাকে টান দিয়ে পিছনে নিতে হবে, রাইট? জাস্ট একটু ঘুরিয়ে বললেই তোমার হবে। তো সিভিক্যালি এঙ্গেজড কারা? ঠিক আছে, আমরা আগেই পাইছি যে সিভিক্যালি এঙ্গেজড হচ্ছে যারা আমরা প্রথম পেয়েছিলাম যে সিভিক্যালি এঙ্গেজড হচ্ছে তারা যারা হচ্ছে নিজেদেরকে একটা বড় সোশ্যাল কমিউনিটির একটা মেম্বার হিসেবে চিন্তা করে, এবং তারা হচ্ছে সমাজের যে ইস্যুসগুলো আছে, সিভিক ইস্যুসগুলো আছে, এগুলো নিয়ে তারা অনেক বেশি কনসার্ন, রাইট? এবং তারা এগুলো কি করে, তারা একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তাদের ভয়েস রেইজ করে এগুলোর বিরুদ্ধে, এবং তারা এই পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করে। তো আমরা এটাও সেম বলবো, when a person is termed as a civically engaged, কখন একটা মানুষকে সিভিক্যালি এঙ্গেজড বলা হয়? যখন একটা মানুষ তার বয়সটা কি করে সমাজে অন্যায়, অত্যাচার, ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে তুলে ধরে, তখনই তাকে সিভিক্যালি এঙ্গেজড বলা হয়। সো আমাদের অ্যান্সারটা এইভাবে জাস্ট লিখে দিব। দেখো কীভাবে লিখবা, a person is termed as a civically engaged one when he or she protest against injustice, discrimination and other form of social ills. বুঝতে পারছো? জাস্ট হচ্ছে সেম কথাই, তুমি জাস্ট একটু ঘুরায় বলতে পারলেই হচ্ছে, এছাড়া আর কিছুই না, রাইট? তো তুমি এইটার অ্যান্সার এখানেও পাবা। এখানে তো আছেই যে 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 তার বয়সটা কী করে সোশ্যাল যে ডিসক্রিমিনেশন, আদার ফর্ম অফ ইলস আছে, এগুলোর ইনজাস্টিস, এগুলোর বিরুদ্ধে তুলে ধরে তাকেই বলা হয় কি সিভিক্যালি এঙ্গেজড পারসন। সো অলরেডি আমরা সি পর্যন্ত অ্যান্সার করে ফেলছি। আমরা এখন দেখব ডি নাম্বার। দেখো ডি নাম্বারে যদি আমরা তাকাই তাহলে আমাদের প্রশ্নটা কি, হোয়াট ইজ সার্ভিস লার্নিং, হোয়াট ডাজ ইট ইনভলভ? এখন আমাদের দেখতে হবে যে সার্ভিস লার্নিংটা কি, রাইট? তো সার্ভিস লার্নিংটা আমাদের একটু এইদিকে তাকাই, প্রথম সংজ্ঞাটা দিতে হবে এবং এটা কি কি বিষয় অন্তর্ভুক্ত করে এটা আমাদের লিখতে হবে। এখন দেখো সার্ভিস লার্নিংটা আমরা এইদিকে একটু তাকালে আমাদের একটু খুঁজতে হবে সার্ভিস লার্নিংটা কোথায় আছে। ওকে, আমরা একটু দেখি। ওকে, আমরা অলরেডি আমাদের সার্ভিস লার্নিং এখানে পেয়ে গেছি, ইজ কল্ড সার্ভিস লার্নিং, রাইট? যেহেতু ইজ কল্ড সার্ভিস লার্নিং, তার মানে হচ্ছে সার্ভিস লার্নিংয়ের সংজ্ঞাটা আমাদের শুরুতে দেওয়া আছে। আর আমরা যখন এই পেসেজটা পড়বো, নর্মালি তুমি তিনটা বিষয় খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। একটা হচ্ছে ভলান্টারিজম, সার্ভিস লার্নিং, আর একটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এই তিনটা পার্ট বা তিনটা টার্ম যদি তোমার মাথায় থাকে তাহলে এটা একদম তোমার জন্য ইজি হবে। এখন আমরা একটু দেখি কি বলতেছে। আমরা শুরুটা দেখো, হোয়েন, যখন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, যখন তোমার একাডেমিক প্রোগ্রাম, তুমি যে পড়াশোনা করতেছো কলেজে বা ইউনিভার্সিটিতে পড়বা, যখন তোমার এই বিষয়গুলোকে একাডেমিক পার্টের অংশ হয়ে যাবে, যেগুলোর উপর মার্ক থাকবে এবং শিক্ষক সেগুলোকে অ্যাসেস করবে, তখন এটা কি হয়ে যাবে সার্ভিস লার্নিং। দেখো একাডেমিক পার্টের অংশ হবে, অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড ফলোয়িং অ্যা স্কেল। এই যে দেখো তোমার যে পারফরমেন্সটা আছে সেটা কি করা হবে, অ্যাসেসড করা হবে। এটা কি করা হবে, মানে এটার উপর ভিত্তি করে মার্কস দেওয়া হবে, যদি সরল কথায় বলি, সোজা কথায়। দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, তখনই কি এটাকে বলা হয় সার্ভিস লার্নিং, রাইট? তাহলে আমরা বলবো, জাস্ট এভাবেই বলবো, সার্ভিস লার্নিং ইজ এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম। তুমি এভাবে বলতে পারো, অথবা এখান থেকেও বলতে পারো, when a civic engagement is a part of our academic program and the learners engagement is assessed, right? তুমি যেভাবেই শুরু করো না কেন ওইভাবেই রাইট হবে, তোমাকে জাস্ট লিখে দিলেই হবে। এখন আমাদের প্রশ্ন কিন্তু আরেকটা ল্যাব ছিল যে সেটা কি ইনভলভস করে, তার অন্তর্ভুক্ত কি কি বিষয় আছে। তো দেখো এই যে ইট ইনভলভস, আমরা এখান থেকে শুরু করবো আবার। দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, যে তোমার যে নলেজ আছে এটার ব্যবহার করা, অ্যান্ড স্কিলস, হ্যাঁ, লার্ন ইন দ্য ক্লাসরুম, অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন। যেমন অ্যাকশনগুলো কী কী হতে পারে, প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট তৈরি করবা, স্টার্টিং এ প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন ইনভলভিং পিপল, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস। তাহলে দেখো
তাহলে আমরা সার্ভিস লার্নিংটা বুঝতে পারলাম যে সার্ভিস লার্নিং হচ্ছে যখন সিভিক এঙ্গেজমেন্টটা একটা একাডেমিক পার্টের অংশ হয়ে যাবে, যার উপর ভিত্তি করে তোমাকে কী কী দেওয়া হবে, মার্কস দেওয়া হবে। এবং এটা হচ্ছে সার্ভিস লার্নিং। আর এটা ইনভলভ কী করে, এটা ইনভলভ করে হচ্ছে তুমি যে মেয়াদাটা, যে জ্ঞানটা তুমি হচ্ছে ক্লাসরুমে শিখছো, সেটা হচ্ছে তুমি বাইরে গিয়ে অ্যাপ্লাই করবা, রাইট? অ্যাপ্লাইগুলো বিভিন্নভাবে হতে পারে, একটা বাজেট প্রণয়ন করা হতে পারে, স্টার্টিং দেখো প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এইটা তুমি ইমপ্লিমেন্টেশন কীভাবে করবা, বাস্তবায়িত কী করবা, কীভাবে করবা, এটা 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 বলতেছে ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং মানুষগুলোকে একত্রিত করে তোমার স্ট্র্যাটেজিগুলো কী করা, ফাংশন করা, রাইট? এইটি হচ্ছে এটা ইনভলভ করে আমাদের সার্ভিস লার্নিং। সো আই হোপ অ্যান্সারটা বুঝতে পারছো একদম সরাসরি। দেখো এই পর্যন্ত আমরা যতগুলো অ্যান্সার করেছি সবগুলো কি আছে, একদম সরাসরি আমাদের পেজে দেওয়া ছিল। হ্যাঁ, এখন দেখো আমরা আমাদের শেষের যে প্রশ্নটা সেটা আমরা দেখব, হাউ ডাজ গেটিং এডুকেশন বেনিফিট আস। দেখো বলতেছে এডুকেশন আমাদেরকে কি করে, কিভাবে বেনিফিট দেয়, এলাবোরেট ইউর রিজন। তোমার হচ্ছে যে কারণগুলো তুমি দেখাবা সেটা হচ্ছে তুমি একটু কি করো, এলাবোরেট করো, এটাকে তুমি একটু ব্যাখ্যা করো, একটু বড় করো, কাইন্ড অফ ডেসক্রাইব করো। হ্যাঁ, এখন দেখো আমরা দিব কিভাবে। আচ্ছা, আমাদের হচ্ছে শিক্ষা। এখন দেখো শিক্ষা সম্পর্কে একদম শুরুতেই বলা ছিল, ভলান্টারিজম শেষে দেখো শিক্ষার কথা একদম এই যে এডুকেশন aims to bring positive changes in our behaviors, it helps to change our lives as well as the society। তারপর দেখো we learn in education does not illuminate our minds or does not inspire to the work। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অনেক কথা বলা আছে এডুকেশনের উপর। দেখো এডুকেশন কি করে না, শুধু তোমার এই যে গেটিং গ্রেড, শুধু গ্রেড পাওয়া বা রিসিভিং সার্টিফিকেটকে কি মিন করে না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমাদের লাইফ কি অনেক বেটার করার জন্য আমরা কি এডুকেশনগুলো ইউজ করি। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুজ উই লার্ন ইন এ ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। মানে তুমি বুঝতেই পারতেছো এডুকেশনটা কী করে, শুধুমাত্র যে তুমি একাডেমিক সার্টিফিকেট নিবা বা তুমি হচ্ছে গ্রেড অর্জন করবা, এটা এডুকেশন দ্বারা এটাই শুধু মিন করে না, এটা অনেক বিশাল পরিসর আছে। তাহলে তুমি জাস্ট চিন্তা করো এখন তোমার লাইফকে এটা কী করবে, কী কী বেনিফিট তোমাকে দিবে। জাস্ট তাহলে অ্যান্সারে অনেকগুলো তুমি অ্যাড করতে পারো। এখন তোমার মতো তুমি জাস্ট এখানে অ্যাড করবা। তো প্রথম কথাটা তুমি বলবো যে এটা একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসে লাইফে। তো আমরা বলবো যে গেটিং এডুকেশন চেঞ্জেস আওয়ার লাইফ পজিটিভলি, রাইট? শিক্ষা অর্জনের মাধ্যমে, এডুকেশন নেওয়ার মাধ্যমে আমাদের লাইফটাকে পজিটিভলি চেঞ্জেস হয়। তারপর দেখো এডুকেশন শার্পস আওয়ার বিহেভিয়ার পজিটিভলি, আমাদের বিহেভিয়ারটাও কি ভালোভাবে কি এটা পজিটিভলি ভালো ইতিবাচকভাবে পরিবর্তন করে। ইট আপহোল্ডস, এটা কি তুলে ধরে দেখো আওয়ার কমিউনিটি লাইফ থ্রু ব্রিংিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস অ্যাট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল, অ্যান্ড this is now we are benefited personally as an entire community। তুমি হচ্ছে পার্সোনালিও বেনিফিটেড হতে পারো, একটা কমিউনিটি হিসাবে অ্যাজ এ হোল কমিউনিটি হিসাবে তুমি বেনিফিটেড হতে পারো। সো তোমার অ্যান্সারটা তুমি তোমার মতো করে গুছিয়ে লিখবা। এটা হচ্ছে আমাদের একটা নমুনা অ্যান্সার। ইউ ক্যান ফলো ইট ইফ ইউ উইশ। তোমার যদি ইচ্ছা হয় তুমি এটা ফলো করতে পারো, আর আদারওয়াইজ তুমি নিজের মতো করে লিখবা, শুরুতে একদম দেওয়া আছে, রাইট? সো এটা তেমন বেশি কঠিন ছিল না। তো তাহলে আমরা হচ্ছে 1 আর 2 অ্যান্সার করলাম, 1 নং 2 নং। এখন তোমাদেরকে 3 নং অ্যান্সার করতে হবে। এখন 3 নং অ্যান্সার করার ক্ষেত্রে নর্মালি হচ্ছে একটা ফ্লো চার্ট থাকবে। হ্যাঁ, ফ্লো চার্টটাকে তোমাকে কী করতে হবে, লিখতে হবে। এখন ফ্লো চার্টের যখন ফ্লো চার্ট অ্যান্সার করবা, তোমাকে যে বিষয়টা সবচেয়ে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে তোমার যে প্রশ্নে কি চাচ্ছে, কোন বিষয়ের ফ্লো চার্ট, এটা কি বৈশিষ্ট্য লিখবা নাকি গুণাবলী লিখবা নাকি অন্য কিছু লিখতে হবে, তার কাজকর্ম, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী, বা সে কী কী বই লিখেছিল এই সময় লিখতে হবে। মানে এই বিষয়গুলো আগে ফাইন্ড আউট করতে হবে কোন স্পেসিফিক টপিকগুলো তারা চাচ্ছে। তো দেখো আমাদের শুরুতেই কী পড়তে হবে, প্রথম যে আমাদের ডিরেকশনটা দেওয়া থাকবে সেটাকে প্রথম খুব ভালোভাবে রিড আউট করতে হবে এবং আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেখো, read the above text and make a flowchart highlighting the performances of Bangladeshi girl। তাহলে তোমাকে এই পুরো পেজে অনেক অনেক তথ্য দেওয়া আছে, তোমাকে জাস্ট ফোকাস কোথায় করতে হবে, ফোকাস করতে হবে পারফরম্যান্স অফ বাংলাদেশি গার্লস, রাইট, অফ এ ভিলেজ কাল সিন্দুর। তুমি দেখো এখানে অনেক কথা বলা থাকবে, বাট তোমাকে ফ্লোচার্টে পাঁচটা হচ্ছে তথ্য তোমাকে দিতে হবে, 5টার জন্য 5 মার্ক। দেখো কত ইজিলি মার্ক পাওয়া যায়। তো তোমাকে কি করতে হবে, জাস্ট হচ্ছে পারফরমেন্সগুলো লিখলেই হবে। এখন আমরা তো জানি এই পেসিসটা কি। প্রথমেই বলা আছে যে
আমরা ট্র্যাডিশনালিভাবে হচ্ছে মেয়েদেরকে ঘরের খেলনা টেলনা দেই আর ছেলেদেরকে বাহিরের খেলনা দেই, এবং আমরা চিন্তাই করি এটা যে ছেলেরা অনেক বেশি ক্যাপেবল বাহিরে খেলাধুলা করার জন্য, আর মেয়েরা তেমন বেশি শক্তিশালী না বা তারা শারীরিকভাবে এতটাও সক্ষম না তারা বাহিরে খেলাধুলা করবে। বাট এই যে আমাদের ভুল ধারণা বা ভ্রান্ত ধারণাগুলো আছে, যে আমাদের অ্যাজাম্পশনগুলো আছে, এগুলো মেয়েরা কি বারবার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, এবং তারা নিজেরা প্রুভ করছে তাদেরকে যে না আমরাও কি এখন যে বাহিরের আউটডোর গেমসগুলো আছে সেগুলো আমরা খেলতে পারি। ঠিক এমন একটা গ্রামের উদাহরণ দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে ময়মনসিংহের কালসিন্দুর গ্রাম। হ্যাঁ, এইখানে হচ্ছে এখানের মেয়েরা কী করতেছিল, প্রথম ফুটবল খেলা এবং খেলেছিল, এবং তারা বাংলাদেশের জাতীয় টিমে অনূর্ধ্ব 15, 16, 17, 18, 19 এরকম প্রত্যেকটা টিমেই ওই গ্রামের মেয়েদের সবচেয়ে বেশি দেখা যায়। প্রথম দিকে মেয়েরা যখন ফুটবল খেলা শুরু করলো, গ্রামের মানুষরা কী করলো, তাদেরকে নিয়ে অনেক বেশি মানে কি বলবো, খারাপ মন্তব্য করতো যে মেয়েরা কেন ফুটবল খেলবে, এটা মেয়েদের খেলার জিনিস না। বাট তারপরেও তারা কি এরকম শত শত বাধা তারা হচ্ছে পিছনে ফেলেও তারা কি খেলাধুলাটা কন্টিনিউ করে গেছে, এবং এক সময় তারা কি তাদের যে ভিতরে যে যে প্রতিভাটা আছে সেটা কি সবার সামনে তুলে ধরলো, এবং তারা যখন কাপ বা প্রাইজ নিয়ে আসলো এবং তাদের স্বীকৃতিস্বরূপ ওই গ্রামে কী করা হলো, প্রথম বিদ্যুৎ দেওয়া হয়েছিল। রাইট, এটা আমরা পেসেজে পাবো। এবং একটা সময় আমরা দেখতে পেয়েছি মেয়েদেরকে যখন কি গ্রামের থেকে অটোওয়ালারা অটো ভাড়া নিত না, কারণ তাদেরকে কি তখন শ্রদ্ধা বা সম্মান জানানো হতো এই জন্য যে তারা তাদেরকে গ্রামকে অনেক ভালোভাবে তুলে ধরতেছে। রাইট, তো এই বিষয়গুলো এখানে তুমি পাবা। এখানে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। তো তুমি যখন লিখবা যে তোমাকে কি করতে হবে, পারফরমেন্সগুলো দিতে হবে, তো একটা পারফরমেন্স তোমাকে এখানে দেওয়া আছে। রাইট, একটা পারফরমেন্স অলরেডি তোমার এখানে মেনশন করা আছে, বাকি 5টা পারফরমেন্স তুমি যদি লিখো তাহলে তুমি 5 মার্ক পেয়ে যাবা। দেখো কি বলা আছে, এ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, তার একটা কি নতুন স্পোর্টস অ্যাক্টিভিটি তারা কি এখানে কাজ করতেছে, নতুন খেলা নিয়ে তারা হচ্ছে এখানে কাজ করতেছে। তো আমরা দেখো এখন তুমি এটা যদি পড়ো তাহলে তুমি দেখবা যে আরও 5টা হচ্ছে তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে, পুরো পেসিসটা পড়া লাগবে। তো পড়ে তোমাকে এখান থেকে কি ফাইন্ড আউট করতে হবে। সো যে ফাইন্ড আউট করতেছ, তাহলে দেখো আমরা একটু দেখি। তো তাদের হচ্ছে আমরা কি করব, তাদের হচ্ছে পারফরমেন্সগুলো খুঁজে বের করবো। তো চলো আমরা পারফরমেন্সগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখো এটা কিন্তু অনেক বড় একটা পেসিস, যদি সবটা আমরা রিড আউট করার চেষ্টা করি তাহলে অনেক অনেক বড় হয়ে যাবে। তুমি জাস্ট হচ্ছে এটা যদি পড়ো তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। তো আমরা একটু দেখি যে আমাদের 5টা আমরা কী কী নিয়েছি, তুমি এইগুলো নিতে পারো। ঠিক আছে, দেখো প্রথম আমরা অলরেডি একটা নিচে যে নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, একটা নতুন একটা স্পোর্টস তারা কী করতেছে, নিয়ে খেলাধুলা তারা করতেছে, যেটা কি তাদের গ্রামে আগে কেউ করতো না। ঠিক আছে, তারাই প্রথম করতেছে। পরে আমরা কি দিলাম, দেখো শোয়িং দেয়ার পার্টিসিপেন্ট ইন অল এরিয়াস অফ লাইফ, তারা তাদের কি জীবনের প্রত্যেক ক্ষেত্রে তাদের পার্টিসিপেশনটা কী করতেছে, দেখাচ্ছে। রাইট, এবং মানুষকে কি মনোমুগ্ধ করতেছে। পরে দেখো বিং কনসিডার্ড অ্যাজ এ সিম্বল অফ পাওয়ার, তাদেরকে কি দেখা হচ্ছে, পাওয়ার সিম্বল। রাইট, একটা কি পাওয়ারের প্রতীক হিসেবে তাদেরকে কি করা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে। তারাই হচ্ছে মানে এই পাওয়ার মানে যে পাওয়ার ওইটা না, তারা হচ্ছে যে না মেয়েরাও কি এখন এই সমস্ত ফুটবল ক্রিকেট এই সমস্ত খেলাধুলা করতে পারবে। রাইট, আচ্ছা দেখো পার্টিসিপেটিং ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস, তারা কি করতেছে, ইন্টারন্যাশনাল ম্যাচেও তারা কি এখন পার্টিসিপেশন করতেছে। রাইট, এটা আমাদের জানতে হবে। দেখো বিকামিং ভিক্টোরিয়াস থ্রু দিয়ার বিলিফ অ্যান্ড স্কিল, দেখো তারা হচ্ছে কি অনেক বেশি কি ভিক্টোরিয়াস হয়ে যাচ্ছে, তাদের কি বিশ্বাস এবং স্কিল, তাদের একটা আত্মবিশ্বাস আছে এবং তাদেরকে স্কিল আছে, এই জন্য তারা কি হচ্ছে ভিক্টোরিয়াস, মানে তারা অনেক কিছু কি জয় করতেছে। পরে দেখো ইলুমিনেটিং দ্য ভিলেজ থ্রু দিয়ার বিলিফ অ্যান্ড স্কিল ইন দ্য গেম অফ ফুটবল, তারা তাদের গ্রামটাকে কী করতেছে, ইলুমিনেট করতেছে, আলোকিত করতেছে কিসের মাধ্যমে, তাদের বিশ্বাস আর হচ্ছে তাদের কি বিলিফ বা স্কিল, তাদের যে নিজেদের প্রতি যে নিজের বিশ্বাসটা আছে এবং খেলাধুলার যে তাদের স্কিলটা আছে, এইগুলোর উপর ভিত্তি করে কি তারা নিজেদেরকেও আলোকিত করতেছে, গ্রামকে আলোকিত করতেছে এবং বিশ্বকে, আমাদের জাতিকেও কি বিশ্বমণ্ডলে তুলে ধরতেছে। রাইট, তো তুমি যখন এটা পড়বা তুমি দেখবা যে এই বিষয়গুলো সুন্দর করে পেসেজে লেখা আছে। রাইট, তো তোমার কাজ হচ্ছে এটা ভালো করে পড়া, দেন হচ্ছে এখান থেকে কি করা, যে এই 5টা নিয়ে আসা, 5টা তুমি জাস্ট তাদের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আসবা, আর কিছুই না। ঠিক আছে, নাথিং এলস। তো একদম ইজি ছিল, তখন কঠিন কিছু না। পরে দেখো আমাদের হচ্ছে এখন কোয়েশ্চেন নং 3 আমাদের অ্যান্সার করতে হবে। কি বলতেছে প্রশ্নে দেখো, রিড দ্য অ্যাবভ প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ দ্য গিভেন ইনফরমেশন,
তো দেখো এটা হচ্ছে নর্মালি হচ্ছে ব্রোজেন দাস, রাইট? তিনি যখন হচ্ছে আমাদের ইংলিশ চ্যানেলটা পার করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে পার করবেন, এইটা নিয়ে হচ্ছে এই কাহিনীটা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার হচ্ছে সিসিক একটা রোগ ছিল, যেটার জন্য তার মানে যখন তিনি সাঁতার দিবেন তখন এইরকম অস্বস্তি তিনি ফিল করতেন, এবং তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল আবহাওয়াটা কি ঠিক থাকবে কিনা, পানিতে কি বড় বড় মানে ঢেউ হবে কিনা, এরকম বিষয়ে তার একটা দুশ্চিন্তা ছিল, রাইট? তো এরকম ব্যাপার স্যাপার লেখা আছে। তো আমরা তো যখন এখন কাজ হচ্ছে কি বের করা তোমার, এখান থেকে দেখো হোয়াট বা হু, কি বা কে, একটা কি বস্তু বা জিনিস আমাদের বের করতে হবে। ইভেন্ট অর অকারেন্স, গঠন আমাদের খুঁজে বের করতে হবে যে কী ঘটেছিল। হোয়ার এবং দেখো হোয়ার, হোয়াই এবং হোয়াট, কোথায়, কেন এবং কি ঘটেছিল, তুমি যে কোনো একটা দিলেই হবে। রিলেভেন্ট এবং হোয়েন, কখন ঘটেছিল, রাইট? তো দেখো এত বড় পেসেস আমাদের তো এখন পেসেস রেড আউট করা পসিবল না, কারণ আমরা হচ্ছে এখন দেখে দেখে লাইন দেখে দেখে ওইখান থেকে খুঁজে বের করে করার চেষ্টা করব। দেখো বলা আছে প্রথমটা কি বলা আছে, ব্রোজেন দাস। ওকে, ইভেন্ট অর অকারেন্স, এখন দেখো ইন দ্য চ্যানেল, এখন চ্যানেলে সে কি করলো, ব্রোজেন দাস চ্যানেলে কি করলো এবং ওয়েন এবং কখন করলো, রাইট? তো তোমাকে এটা খুঁজে বের করতে হবে। এটা যদি খুঁজে বের করতে চাও, এখন তোমাকে আমাদের পেসিসটা কোথায় আছে, ও আচ্ছা আমাদের পেসিস দেওয়া আছে উপরে, রাইট? তো আমরা দেখবো যে ইন দ্য চ্যানেল, তো একদম প্রথম লাইনে আমরা এটা খুঁজে পাবো ব্রোজেন দাস নিয়ে। তো যেহেতু ব্রোজেন দাসের কথা বলা আছে, তাহলে আমরা এখন এখানে জাস্ট হচ্ছে আই আই দিয়ে লেখা আছে, এখানে নর্মালি ব্রোজেন দাসের কথা বলা নাই। তাহলে দেখো আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা কি বলা আছে। ইন দ্য চ্যানেল, যখন চ্যানেলে গেছে তখন তার ঘটনাটা কি ঘটছে। ওকে, দেখো আমরা দেখি আই গেট সি সিক ইন দ্য ফেরি অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং ইফ দেয়ার আর ব্রেকার্স অফ অর ওয়েভস, রাইট? যখন কি থাকে ওয়েভস বা ব্রেকার্স থাকে তখনই কি সে কি ফিল করে, সি সিক। তার হচ্ছে একটা কি সমুদ্র নিয়ে এটা কাইন্ড অফ একটা রোগ, হয়তো বা আমাদের সাথে পরিচিত না, যেহেতু আমরা সমুদ্রের সাইডে বসবাস করি না। ঠিক আছে, তো আমরা কি করব এখন, আমরা একটু ছোটো করে নিই যেন আমরা নিচেটাও দেখতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই করব। তো ব্রোজেন দাস যেহেতু আছে, আমরা আমরা এখানে দিব, বেশি ছোটো করলে আবার দেখবে না তোমরা। ওকে, তো ব্রোজেন দাসের সাথে ঘটনাটা কি ঘটছে ইন দ্য চ্যানেল, এই চ্যানেলে যখন সে সাঁতার কাটছে, তাহলে কি হবে, ব্রোজেন দাস এই যে গ্যাট সিসিক, সে হচ্ছে কি সিসিকটা তার দেখা দিয়েছে কখন, তাহলে ব্রোজেন দাস যেহেতু এখানে যেহেতু আই ছিল এই জন্য গ্যাট হয়েছে, যেহেতু ব্রোজেন দাস তাহলে গ্যাটস হবে, গ্যাটস সিসিক, সে হচ্ছে সিসিকটা তার তার হয়েছিল কখন। তাহলে আমাদের এইটা হবে এখানে গ্যাট সিসিক, রাইট? তাহলে আমরা এখানে লিখে দিব যে গ্যাট সিসিক, ব্রোজেন দাস গ্যাটস সিসিক, রাইট? আমরা দেব যে ব্রোজেন দাস গ্যাট গেটস সি সিক ইন দ্য চ্যানেল। এখন ওয়েন, দেখো কখন, এটা কি খাবারের সময় বা এত সালে বা যে কোনো একটা সময় বা কখন হয়েছিল, আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি। দেখো অলসো ডিউরিং সুইমিং ইফ দেয়ার আর ব্রেকার্স অ্যান্ড ওয়েভস, তাহলে আমরা বুঝতেই পারলাম তার সাঁতার কাটার সময়টা কি তার হচ্ছে সিসিকটা দেখা দেয়। তাহলে আমরা জাস্ট এটা লিখে দিব গেটস কি সিসিক ইন দ্য চ্যানেল ডিউরিং সুইমিং, সাঁতার কাটার সময়। জাস্ট আমরা কি লিখে দিব এখানে সুইমিং, দেখো এত বেশি জায়গা নাই, আমরা জাস্ট সুইমিংটা লিখলো, আমরা জাস্ট এখানে সুইমিংটা লিখে দিলাম। ঠিক আছে, তো আমরা অলরেডি দেখো প্রথম লাইনে আমরা অলরেডি এটা কি পেয়ে গেলাম, আমাদের প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম। পরে দেখো আমাদের কি আছে, পরেরটা আছে দেখো প্রথমই হচ্ছে হোয়াট বা হু। এখন আমাদের ব্যক্তি বের করতে হবে অথবা কি কোন জিনিসটা এটা বের করা লাগবে। প্রেইড অ্যান্ড উইশড, দেখো দোয়া করেছিল এবং কি আশীর্বাদ করেছিল। আবার দেখো কখন বা কেন বা কি জন্য করেছিল, ফর বিফোর ট্রাভেলিং, মানে তার হচ্ছে ভ্রমণ করার পূর্বে। এখন দেখো আমরা জাস্ট একটু দেখি উপরে কোথায় দেওয়া আছে প্রেইড অ্যান্ড উইশড নিয়ে কি বলা আছে। প্রেইড অ্যান্ড উইশড দেখো আমরা একটু দেখি। ওকে ওকে, দেখো আমরা যদি এই পর্যন্ত আমরা পাবো না, দেখো দ্য নাইট রেস্ট অ্যাট দ্য ক্যাপ গ্রিস নিজ হোটেল ডিড মি ইম্যান্স গুড। ওকে, আমরা একটু দেখি এইখানেই কোথাও আমরা পাবো। ওকে, আমরা দ্য ওয়েদার সেপ্টেম্বর 21 আই জাম্পড ইনটু দ্য ওয়েদার 12, দেখো অ্যাজ এ রেকর্ড
এই যে দেখো, এই যে পেয়ার্ড অলরেডি আমরা পেয়ে গেলাম, প্রেয়ার অ্যান্ড আস্কিং God to give a good weather through all to দেখো to crown me with success, right? তাহলে আমরা কোথায় পেয়ে গেলাম অলরেডি প্রেয়ার। তাহলে কে প্রেয়ারটা করলো? অবশ্যই ব্রোজেন দাস করেছিল, রাইট? তাহলে আমরা যদি দেখো, এই যে দেখো I jumped into the water within 12 days of my fifth swim. I record itself after saying a little prayer. তাহলে কি হচ্ছে after saying কখন? একটা লিটল প্রেয়ারের পর, একটা হচ্ছে ছোট্ট একটা মানে প্রার্থনার পর। তাহলে আমরা কি পাইলাম? এটা যেহেতু আই বলতেছে, আই এখানে কি? আই তো ব্রোজেন দাসী, রাইট? তাহলে আমরা ব্রোজেন দাস সরাসরি না লিখে আমরা বি আর দিয়ে দিলাম ব্রোজেন দাস প্রেড অ্যান্ড উইশড। কি উইশড করছে? হোয়াই এবং হোয়ার, হোয়াট এবং বিফোর ট্রাভেলিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে সে তখন কোথায় ছিল? সে ছিল কোথায়? সে ছিল হচ্ছে দ্য ক্যাপ গ্রিস নিজ হোটেল, রাইট? তাহলে এইখানে সে যখন ছিল তখনই সে কী করতেছিল? এই দোয়াটা বা তার হচ্ছে প্রেয়ারটা সে করতেছিল। তাহলে আমরা জাস্ট লিখে দিব যে ক্যাপ গ্রিস, রাইট? ওকে, যেহেতু আমাদের জায়গা নিচ্ছে না তাই আমরা এটা এখানে রেখে দিই। তাহলে বুঝতে পারছো এটা। এখন দেখো আমাদের ভি নাম্বার। এখন দেখো এখানেও আমাদের চিন্তা করতে হবে যে হু বা হোয়াট কি ঘটেছিল? হ্যাড টার্নড টু উইশ টু সি হিম এন্টারিং দ্য ওয়াটার এবং হোয়েন, দেখো কখন, রাইট? এখন আমাদের চিন্তা করতে হবে। ওকে, আমরা একটু দেখি। ওকে, আমরা একটু একটু ব্রোজেন দাস টু গেট গুড ওয়েদার। ওকে, আমরা মেবি এখানে আমরা একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে ওকে, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, যেটা একটু আমাদের একটু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে, এটা না, ক্যাপটা না, এটা দেখো, হ্যাঁ ব্রোজেন দাস পেয়ার করছিল এবং কেন পেয়ার করছিল এটা একটু আমরা দেখি। এই যে দেখো, আমরা অলরেডি দাগ দিয়েছিলাম বাট একটু অ্যানশিওর হওয়ার জন্য একটু দেখে নিলাম। সেটা হচ্ছে দেখো কিসের জন্য? টু সেইং এ লিটল প্রেয়ার আস্কিং গড টু গিভ এ গুড ওয়েদার, রাইট? তাকে কি, এই যে দেখো গুড ওয়েদারের জন্য সে কী করছিল? ব্রোজেন দাসটা প্রেয়ার করছিল, রাইট? তাহলে আমরা জাস্ট গুড ওয়েদার দিলে আমাদের অ্যান্সার, এখানে যদি আমরা গুড ওয়েদার দিই তাহলে আমাদের হবে অ্যান্সারটা গুড ওয়েদার, ঠিক আছে? আবার যদি তুমি হোয়ার বা হোয়ার জায়গাটাও দাও তাহলে কিন্তু এটা একদম কাটা যাবে না। আমরা আগেরটাও ইচ্ছে করলে রাখতে পারবা, কিন্তু গুড ওয়েদারটা সবচেয়ে ভালো এখানে ফিট করে, ঠিক আছে? এখন দেখো হ্যাড ট্রান টু উইশ টু সি এন্টারিং দ্য ওয়াটার, রাইট? আমাদের এন্টারিং ওয়াটার যাওয়ার সময় তারা কি করলো? তাদেরকে আশীর্বাদ করলো এবং কখন, হোয়েন এবং কখন করলো? তাহলে আমরা দেখি বি নাম্বারটা আমরা কোথায় পাবো। এবং নিয়ার দ্য হোল অফ ক্যাপ গ্রিজ নিজ ভিলেজ হ্যাড রান আউট টু উইশ মি, রাইট? তাহলে আমাদের অ্যান্সারটা এটা হবে। এখানে পুরো হচ্ছে যে ক্যাপ গ্রিজ নিজ ভিলেজ যে গ্রামটা আছে সবাই আমাকে কি করলো? গুড লাক করতে চাইলো, ঠিক আছে? কখন গুড লাক করলো? দেখো উইশ মি গুড লাক অ্যান্ড সি মি এন্টার দ্য ওয়াটার ফর সিক্সথ টাইম, যে 6 বারের মতো যে আমি এখানে যাচ্ছি, তো এইটা দেখার জন্য কি তারা আমার এখানে এন্টার করলো, রাইট? তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমরা অলরেডি এখানে সরি, তো আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেলাম। এখানে হচ্ছে একটা হচ্ছে পুরো গ্রাম, আর কখন করছে? যখন আমি কি 6 বারের মতো কি আমি কি ঝাঁপ দিতে যাচ্ছি, রাইট? তাহলে অলরেডি আমরা এটা এখানে দিয়ে দিব ওই যে দ্য ক্যাপ গ্রিজ, এখানে ক্যাপ গ্রিজটা দিব, রাইট? তাহলে আমাদের অ্যান্সারটা আরও ভালো হবে। আর এখানে হচ্ছে এই যে সিক্সথ টাইম, ওহো, ঠিক আছে? সিক্সথ টাইমের জন্য যখন সে সাঁতার দিতেছে তখন সেটা কি তাদেরকে কি করলো? ওই যে গুড লাক জানাতে আসলো। পরে দেখো ব্রোজেন দাসে কী করতেছে? ইভেন্ট কী কাজটা করছে? অ্যাজ টু দ্য সেকেন্ড হাফ অফ সুইম, এখন তার সাঁতারের একদম শেষ যে সেকেন্ড হাফটা ছিল তখন কি ঘটনাটা ঘটলো, ঠিক আছে? আমরা একটু দেখি সেকেন্ড হাফটার কথা কোথায় বলা আছে। ওকে, এই যে দেখো সেকেন্ড হাফের কাহিনী এখান থেকে, দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ? অ্যান্ড ইফ দ্য লিটিল ওয়েভস ডেভেলপ, যখন যদি একটা ছোট্ট একটা কি ওয়েভটা কি একটু বেড়ে যায়, ইট স্ন্যাপস দ্য
having energy of a swimmer all the more. Okay, the taking a lesson from my previous swim, I kept my speed at a steady pace, for I knew and I would need every ounce of my energy towards the close. ঠিক আছে, তাহলে এখন বুঝো যে ব্রোজেন দাসের যে সেকেন্ড সুইমের সময় সে কি কি ফিল করলো, রাইট? কি ফিল করছিল আমরা একটু দেখি যে অলওয়েজ কিপ ইন মাইন্ড, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা এটা কত নাম্বারে আছে, ভি ডাবল আই, রাইট? তাহলে as to the second half, right? তাহলে আমরা একটু দেখি। ওকে, এখানে এটা সরাসরি আমাদের আরেকটু শুরু থেকে দেখতে হবে। Once in a water you get oblivious of time, distance of direction. The only thought kept me worried, mean, and I must go to weather the way. ওকে, দেখো এখানে সরাসরি কথাটা বলা নাই। Even if little waves develop it snaps, swimming take a lesson from me. এই দেখো, এই যে keep my speed steady, ঠিক আছে, এবং সে এটাকে স্টেডি রেখেছিল, রাইট? তাহলে তুমি জাস্ট অ্যান্সারটা এভাবে দিয়ে দিতে পারো যে সে হচ্ছে কি করছিল, যে হি অলওয়েজ কিপড ইন মাইন্ড। এটা সরাসরি এখানে দেওয়া নাই, তুমি জাস্ট এটা দিয়ে দিবা অলওয়েজ কিপড ইন মাইন্ড। সে অলওয়েজ কি মনে রেখেছিল সেকেন্ড হাফের সময়? ব্রোজেন দাস অলওয়েজ কিপড ইন মাইন্ড অ্যাজ দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম। সেকেন্ড হাফ অফ দ্য সুইমটা কি অনেক বেশি কি কঠিন, কারণ এখন যদি একটু কি হয় ঢেউটা বেড়ে যায় তাহলে কি যে সুইমারদের যে সকল এনার্জি আছে সবটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, রাইট? তাহলে জাস্ট তুমি অলওয়েজ কিপিং মাইন্ড এটা দিয়ে দিবা, ঠিক আছে? এটা একদম সরাসরি এখানে জায়গা নিচ্ছে না। সো আমরা একটু যাই, দেখো পরে কি আছে দেখো। ওকে, দেখো ম্যাচ স্ন্যাপ, এই যে এই লাইনটাতে আমরা পেয়ে গেছি দ্য এভিং এনার্জি অফ এ সুইমার। তাহলে এখানে দেখো এটা একদম সরাসরি এখানে আছে এভিং এনার্জি অফ সুইমার, কোথায় দেওয়া আছে, এই যে দেখো ইট স্ন্যাপস, এটা কি নেই, এটা কি একদম শেষ করে ফেলে দ্য অ্যাভিং এনার্জি অফ অফ সুইমার। তাহলে আমরা জাস্ট এটা দিয়ে দিব কে কে ই করতেছে কি করতেছে, তাহলে আমরা জাস্ট দিয়ে দিব যে আচ্ছা এখন এটা কে করতেছে এটা আমাদের দেখতে হবে, যেহেতু এখানে ফাঁকা জায়গাতে কি বলা আছে, হু বা হোয়াট, কোন জিনিসটা এটা নষ্ট করতেছে, রাইট? এটা কিন্তু জাস্ট এখানে আমরা পাইছি যে ইট, এখানে ইট কোনটা, এখন ইট কার প্রোনাউন হিসেবে বসছে, এখানে আমাদের বের করতে হবে ইট কার প্রোনাউন হিসেবে এখানে বসছে, ইট কার। দেখো ইভেন ইফ আ লিটল ওয়েব ডেভেলপস, তাহলে যদি একটা কি ছোট্ট কি ওয়েব বা হচ্ছে ঢেউটা ছোট্টভাবে একটু বাড়ে, একটু বেশি যদি ঢেউ আসে, রাইট? তাহলে কি হবে আমাদের যে আমাদের ক্ষয়মান যে শক্তিটা, যে লাস্ট মোমেন্টে যে শক্তিগুলো আছে এগুলোকে কি করে দিবে, একদম শেষ করে ফেলবে। তাহলে এই ইটটা দ্বারা আমরা এখানে জাস্ট এই বিষয়টা নিয়ে নিব যে ইভেন লিটল ওয়েবস, রাইট? এই জিনিসটা কি করতেছে, যেহেতু আমাদের হোয়াট বা হু নিতে হবে, যেহেতু আমাদের ব্যক্তি নাই তাহলে আমাদের এখানে বস্তুটা নিতে হবে যে লিটল, যে আমাদের ছিল লিটল ওয়েব, রাইট? ইভেন দ্য এলআই ডাবল টি এলই, রাইট? তুমি জাস্ট অ্যান্সারটা করে দিবা। ম্যাচ স্ন্যাপ দ্য অ্যাভিং এনার্জি অফ এ সুইমার। সুইমার যে তো সাঁতার কাটতে কাটতে অলরেডি তার শক্তি নিচের দিকে চলে যাচ্ছে, ওই যে হ্রাসমান শক্তিটা আছে ওইটাকেও কী করবে তারা একদম নষ্ট করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা পরে দেখো ব্রোজেন দাস এখন কি হচ্ছে, আফটার টেকিং লেসন ফ্রম হিজ প্রিভিয়াস সুইমিং। তো প্রিভিয়াস সুইমিং থেকে যখন সে সাঁতার নিল তখন সে কি হলো, তখন তার কি এখন এখন দেখো 2 নাম্বারে আমাদের নর্মালি কী ছিল, কি ঘটনা ঘটলো বা কি ঘটেছে, ইভেন্ট কি বা অকারেন্স কি। তাহলে দেখো সেকেন্ড যে দেখো টেকিং এ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইম তার প্রিভিয়াস মানে আগের সুইমগুলো থেকে সে কী শিখে নিল, আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্টেডি পেস। তাহলে এইটাই হবে অ্যান্সার, সে তার স্পিডটা মানে সাঁতার যে কাটতেছে সে একটা কি স্টেডি, মানে খুব বেশি জুড়েও না খুব আস্তেও না, একদম মধ্যম পর্যায়ে, যে তার যে সুবিধা মতো যেভাবে সেভাবে সে সাঁতার কাটতেছে। তাহলে আমরা জাস্ট লিখব কেপ্ট হিজ স্পিড অথবা কেপ্ট স্পিড অ্যাট এ স্টেডি পেস, রাইট? জাস্ট আমরা এটা লিখে দিব আমাদের অ্যান্সারে, জাস্ট এই পার্টটা আমরা অ্যাড করে দিলেই হবে, কেপ্ট পেস অ্যাট এ স্টেডি পেস, এটা অ্যাড করে দিলেই আমাদের হবে, এর বেশি আর অ্যাড করতে হবে না, ঠিক আছে? এটা জাস্ট এখানে কপি পেস্টের মতো বসায় দিবা, এখানে জাস্ট কপি পেস্টের মতো বসায় দিবা, তাহলেই হবে। পরে দেখো ব্রোজেন দাস ফেল্ট, কি ফেল্ট করছে, দেখো এখন আমাদের এখান থেকে আর কোনো কিছু এখানে আর কিছু ইনফরমেশন দেওয়া নাই, আমাদের ফেল্ট বের করতে হবে
যে হোয়ার, হোয়াই অ্যান্ড হোয়াট, যেমন কি ফেল্ট করছে আমাদের, এখন তো হোয়ার তো আর হবে না, হোয়াট, সে কি ফেল্ট করলো, তার কি হয়েছিল তখন, জাস্ট আমরা এখান থেকে খুঁজে বের করেছিলি। দেখো বলতেছে কি আই ফেল্ট হাংরি, তাহলে আই ফেল্ট হাংরি অ্যান্ড কি ফেমিনিস্ট, তাহলে দেখো কে ক্ষুধার্ত অনুভব হয়েছিল, এই আইটাই হচ্ছে ব্রোজেন দাস, রাইট। তাহলে আমরা কি অনুভব করেছিল সে, আমরা পেয়েছিলাম এখানে হয়তো বা হোয়ার কোথায় বের করতে হবে, অথবা হোয়াই কেন বের করতে হবে, অথবা হোয়াট কী জিনিসটা সে করেছিল, এইটা আমাদের বের করতে হবে। তাহলে অলরেডি আমরা বুঝতেই পারছি সে কি অনুভব করেছিল, সে অনুভব করেছিল হাংরি অ্যান্ড কি ফ্যামিনিস্ট, রাইট। তাহলে এইটা জাস্ট এখান থেকে কপি করে জাস্ট তুমি এখানে বসিয়ে দিবা, রাইট। কোথায় আছে আমাদের, এখানে, রাইট। ওকে, হাংরি জাস্ট এখানে বসাই দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো এটা মোটামুটি এটা এরকম তো প্রশ্ন আসলে একদম ইজি তোমরা পাবা, রাইট। এখন দেখো, তো এইটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার মেবি, রাইট। হ্যাঁ, 3 নাম্বার প্রশ্ন। এখন হচ্ছে আমরা 4 নাম্বারটার দিকে আমরা তাকাবো। দেখো 4 নাম্বারে কি বলা আছে। ওকে, দেখো 4 নাম্বারে হচ্ছে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে হবে। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ভিক্টরি ডে অ্যাবাউট 150 ওয়ার্ডস বেসড অন দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তাহলে কিছু প্রশ্ন দেওয়া ছিল তোমার, এর উপর ভিত্তি করে তোমার কি অ্যান্সারটা করতে হবে। যেহেতু আমরা এখন একদম সলিউশন পার্টে চলে আসছি, তো আমরা তো আর ইয়ে মানে প্যারাগ্রাফ রিড আউট করবো না। এখন দেখো ভিক্টরি ডে সম্পর্কে যখন তুমি একটা প্যারাগ্রাফ লিখবা তখন কি কি থাকবে। ভিক্টরি ডে মানে কি, এর একটা সংজ্ঞা দিতে হবে। যেমন 16ই ডিসেম্বর আমাদের ভিক্টরি ডে, তো তার পিছনে ইতিহাসগুলো কী কী তুমি ইচ্ছা করলে এটা লিখতে পারো, যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা কি হয়েছিল এই স্বাধীনতা পেয়েছি। তো এর পিছনে আরও অনেক অনেক কাহিনী আছে, যে কত লক্ষ মানুষ শহীদ হয়েছিল, কতজন মানুষ হচ্ছে ভারতে আশ্রয় নিয়েছিল। তুমি ইচ্ছা করলে এই ভিক্টরি ডেটার ইতিহাসটা তুলে ধরবা, আর হচ্ছে ভিক্টরি ডেটা কীভাবে আমরা উদযাপন করি, সেলিব্রেট করি, এই দুইটা দিক জাস্ট তুলে ধরবা। যে ভিক্টরি পাইতে পাইতে আমাদের কী করতে হয়েছিল, 9 মাস রক্তকে একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা কি ধরো হচ্ছে 25 বছরের শাসন শোষণের পর হচ্ছে আমরা এটা পেয়েছিলাম। এই কথাগুলো তুমি জাস্ট বলতে পারো, এগুলো কিন্তু খারাপ না, মানে অনেক বেশি ইনফরমেটিভ হবে। এবং তুমি জাস্ট পরে কি বলবা, যে এখন 16ই ডিসেম্বর আমরা কি করি, যে তোমরা কিছুদিন আগে হয়তো 16ই ডিসেম্বর তোমরা দেখতে পাচ্ছ যে রাষ্ট্রীয়ভাবে কীভাবে উদযাপন করা হয়েছিল। আমরা শহীদ মিনারে যাই, ফুল দেই, এবং যারা হচ্ছে তোমার যারা তাছাড়া যারা হচ্ছে আমাদের ওই যে মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন তাদেরকে আমরা ইনভাইট করি এবং তাদেরকে ফুল দেই, তাদেরকে সংবর্ধনা দেই, তাদের থেকে ভাষণ আমরা শুনি, ঠিক আছে। এবং এই সমস্ত ব্যাপার-স্যাপার দিলা। তুমি তারপর পিছনে ইতিহাসটা কখন থেকে শুরু করতে পারো, যে ৭ই মার্চ থেকে শুরু করে কী কী হয়েছিল 25শে মার্চে, এই থেকে শুরু, এইগুলো কাহিনী একটু বলতে পারো। তারপর হচ্ছে তার পিছনে ইতিহাস যদি আমরা তাকাই, 52-এর ভাষা আন্দোলন থেকে ইচ্ছা করলে তুমি শুরু করতে পারো। 52-এর ভাষা আন্দোলন, তারপর 62, তারপর 66, এভাবে বলে বলে তখন আমরা অবশেষে আমাদের একদম যে আমাদের প্রসেসটা সেটা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ, এবং তার মাধ্যমে আমরা কি দেশ স্বাধীন হয়েছে এবং বিশ্বের মানচিত্রে আমরা কি নিজেদের স্থানটা নিশ্চিত করতে পেরেছি, এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে কি অভ্যুদ্ধ হয়ে ঘটেছে। এই বিষয়গুলো জাস্ট একটু বলে দিলেই হবে। এটা এখানে দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে এটা ফলো করতে পারো, অথবা তুমি তোমার মতো করে অ্যান্সারটা করতে পারো, জাস্ট লিখলেই হবে। এটার জন্য কোনো মানে ধরা বাঁধা নিয়ম নাই, তুমি তোমার মতো করে লিখবা, ঠিক আছে। ওকে, আমরা অলরেডি 4 করছি। এখন দেখো আমাদের কোয়েশ্চেন নং 5, এখানে তোমাদের অ্যান্সার করতে হবে একটা হচ্ছে স্টোরি দেওয়া আছে, এবং স্টোরিটা তোমাদের কী করতে হবে, কাইন্ড অফ হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, রাইট। এখন দেখো কমপ্লিটিং স্টোরি তো 2 রকমের আসে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল কমপ্লিটিং স্টোরি, আর একটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি, রাইট। ট্র্যাডিশনাল স্টোরিগুলো যেভাবে আছে সেভাবে লিখতে হয়। যেমন ধরো আমরা জানি সিংহ এবং ইঁদুরের গল্প, এ কানিং ফক্স, এটা জানি, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এইগুলো আমরা জানি, রাইট। হু উইল বেল দ্য ক্যাটস, রাইট। এইরকম গল্প আমরা অনেক জানি। থ্রাস্টি ক্রো, অনেস্ট ওট কাটার, এগুলো যেভাবে থাকে ওইভাবেই লিখতে হবে, রাইট। এগুলোতে তোমার কি ক্রিয়েটিভিটি শো করার কোনো অপশান নাই। কিন্তু যেইখানে কোনো ধরনের কাহিনী আমরা জানি না, যেগুলো প্রচলিত না, এগুলো ইচ্ছা করলে তুমি তোমার মতো করে দিতে পারো। এখানে যেমন একটা গল্প বলা আছে, এটা প্রচলিত কোনো গল্পতেই পড়ে না, তুমি তোমার মতো ইচ্ছা করে, তবে চেষ্টা করো পজিটিভ সাইডে রেখে রেখে গল্পটা কি শেষ করা, ঠিক আছে। তো দেখো, রিড দ্য ফলোয়িং স্টোরি গিভেন বিলো, নাও কমপ্লিট ইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, এবং গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এটার একটা কি ভালো একটা টাইটেল দেওয়ার চেষ্টা করো। এখন দেখো প্রথম আমাদের কতটুকু পর্যন্ত দেওয়া আছে আমরা একটু দেখি।
Mohan was দেখো sorry Monon right has studied ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাট এ পাবলিক ইউনিভার্সিটি খুব একটা ভালো জায়গা থেকে সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পড়াশোনা করেছে এবং হি ওয়ান্টস টু বি এ স্কিলফুল ইঞ্জিনিয়ার অ্যান্ড হি ইজ গোয়িং টু enter a job market and preparing himself accordingly. One day, a company offers a job to Monon. এখন দেখো তো মনন কি হলো একটা জব পাইছে এখন দেখো আমরা এইভাবে এটা কমপ্লিটটা করেছি মনন এমন একটা চাকরি পাইছে যেটার সাথে কি আইসিটির আদতে কোনো সম্পর্ক নাই এখন দেখো একটা ছেলে পড়াশোনা করছে আইসিটি সেক্টরে সারা জীবন তার পড়াশোনা করলো আইসিটিতে কীভাবে কী ভালো করতে হয় এবং সে ধরো একটা জব পাইলো অন্য একটা সেক্টরে রাইট তো তার তো ওই সেক্টরে তার এনাফ এক্সপিরিয়েন্স নাই সে তেমন বেশি জানে না তো তার জন্য ওই চাকরিটা করা অনেক বেশি টাফ রাইট আর এই যুগে কোনো একটা চাকরি পাওয়ার পর চাকরি ছেড়ে দেওয়াটা বোকামি ছাড়া আর কিছু না কারণ চাকরি পাওয়া বেশ ডিফিকাল্ট সো আমরা এইভাবে স্টার্ট করে আমরা শেষ করলাম যে মনন তারপর কী করলো চাকরিটা ছেড়ে দিল এবং সে আবার প্রিপারেশন নিল যে সে যেই ফিল্ডে পড়াশোনা করছে ওই ফিল্ডেই তার কি চাকরিটা করবে ঠিক আছে তো সে আবার কি করলো সে নিজেকে প্রিপারেশন নেওয়া শুরু করলো যে না আমি যেহেতু আইসিটিতে পড়ছে আইসিটি কোনো সেক্টরে আমি কি চাকরি করব দিন শেষে সে হচ্ছে একটা আইসিটি সেক্টরে চাকরি করছে এবং তার চাকরিটা মানে তার ক্যারিয়ারটা অনেক ভালো ফ্লোরিশ করছে ঠিক আছে এবং সে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে স্থাপন করছে তো এইভাবে হচ্ছে আমরা গল্পটা সাজিয়েছি তো তুমি ইচ্ছা করলে তোমার মতো করে যে কোনো ওয়েতে পজিটিভ রেখে তুমি এটা গল্পটা শেষ করতে পারো কারণ এখানে কোনো ধরাবাঁধা রুলস নয় সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে এবং আমরা এটার ধরো নামটাও দিয়েছি খুব সুন্দর যেহেতু সে নিজেকে নিজের সেক্টরে কাজ করতে চায় তো তার জন্য আমরা দিয়ে দিচ্ছি অ্যান ইন্ডোমিনেটেবল দেখো ডেজায়ার অফ মনন ঠিক আছে ইন্ডোমিটেবল ডেজায়ার অফ মননের একদম কি আছে যে ধীর যে প্রতিজ্ঞা সে এটা করবেই এরকম দিয়ে আমরা শেষ করছি এবং তুমি ইচ্ছা করলে তোমার মতো করে যে কোনো একটা দিতে পারো টাইটেল দিয়ে আর যে কোনো স্টোরি দিয়ে তুমি এটা শেষ করতে পারো তবে পজিটিভ ওয়েতে রাখার চেষ্টা করবো আমরা এখন হচ্ছে সেট বি শুরু করব দেখো সেট বিতে যে আমাদের প্রথম পেসেসটা আছে সেটা হচ্ছে নিশাত মজুমদার রাইট তো নিশাত মজুমদারকে তো তোমরা চেনো বা তার গল্পটা তোমাদের পড়া আছে সেটা হচ্ছে সে একজন পর্বত আরোহী ছিল সে হচ্ছে বাংলাদেশের একজন মেয়ে সে পর্বত আরোহণে করেছেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জাপানি স্টাডিজে এবং সে হচ্ছে ঢাকা কলেজ থেকে পড়াশোনা করেছেন রাইট তারপর আমরা দেখতে পাবো যে একদম শেষে পেসিসের সে তার বাবা ছিল অনেক বেশি সাপোর্টিভ তার বাবা ছিল একজন ফ্রিডম ফাইটার এবং তার মা ছিল একজন গৃহিণী তারপরেও তার মা অনেক বেশি সাপোর্টিভ ছিল এবং তার মার কাছ থেকে সে জীবনে কীভাবে স্থির থাকতে হয় কীভাবে কনফিডেন্ট থাকতে হয় এই সমস্ত শিক্ষা সে পেয়েছিল হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের পুরো পেসিসের ব্যাপার স্যাপার তো আমরা হচ্ছে তাহলে প্রথমেই হচ্ছে আমরা এমসিকিউতে চলে যাব তো এত বড় পেসিস তো আমাদের এখন পড়া সম্ভব না আর তোমরা তো শুরুতেই কী করবা পেসিসটা না পড়ে আমার সাজেশন হচ্ছে তোমরা প্রথম এমসিকিউ পড়বা এমসিকিউতে কী চাচ্ছে সেটা পেসিস থেকে খুঁজে বের করার চেষ্টা করবা ঠিক আছে তাহলে তোমাদের জন্য মোস্ট ইজি হবে এখন দেখো আমরা একটু শুরু করি প্রথম কি বলা আছে যে নিশাত অ্যান্ড হার সিবলিংস আর নিশাত এবং তার সিবলিংসরা কতজন ঠিক আছে নিশাত এবং তার সিবলিংস এবং তার হচ্ছে ভাই বোন কতজন সিবলিংস মানে হচ্ছে সহোদর ভাই বোন এখন আমরা একটু দেখি এখানে দেখলে একদম শুরুতেই আমরা হচ্ছে পাবো এই যে দেখো এখানে বলা আছে শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস তার মানে কতজন সিবলিংস আছে তার 4জন সিবলিংসের মধ্যে সে হচ্ছে সেকেন্ড রাইট আমরা সেকেন্ড দেখেছিলাম না হ্যাঁ সে হচ্ছে দ্বিতীয় মানে তার বড় একজন আছে তারা 4 ইন নাম্বার অ্যান্সারটা হবে 4 ইন নাম্বার একদম সরাসরি তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপর দেখো আমরা দেখি যে দ্য ওয়ার্ড ক্যালামিটাস রাইট মেনশন ইন দ্য প্যাসেজ মিনস এখন তো এটা হচ্ছে আমাদের কি করতে হবে এর মানে কি ক্যালামিটাস মানে কি ক্যালামিটাস শব্দের অর্থ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি আমরা দুর্যোগ বা খারাপ অবস্থা এরকম কিছু মিন করে রাইট তাহলে দেখো এখানে কোনটা ভালো হচ্ছে কনস্ট্রাকটিভ না এটা যাবে না প্র্যাকটিক্যাল বাস্তবিক এটাও যাবে না কনভিনিয়েন্ট সুবিধাজনক এটা হবে না ট্যারিবল মানে কি ভয়ানক খারাপ হ্যাঁ যেটা হচ্ছে আমাদের অ্যাডভার্টসে আমাদের প্রতিকূল আছে এইটা হবে ঠিক আছে পরে দেখো থার্ডটা কি হচ্ছে নিশাত মজুমদার ইজ অ্যান আইডল ঠিক আছে তাকে তুমি কী হিসাবে আইডল ধরতে পারো কোন ক্ষেত্রে ঠিক আছে সংস অ্যান্ড মিউজিক প্লেস অ্যান্ড ড্রিমস স্পোর্টস অ্যান্ড গেমস পোয়েমস অ্যান্ড নোভেলস কোন ক্ষেত্রে হতে পারে একদম দেখো প্রথম লাইনে পেসিসের প্রথম লাইনে দেওয়া আছে নিশাত মজুমদার এ বাংলাদেশি উইমেন ইন হার আর্লি 40s ইজ অ্যান স্পোর্টস আইকন দেখো এখানে বলা আছে স্পোর্টস আইকন
মানে দেখো এই পাহাড়ের চূড়া এটাও কাইন্ড অফ কিন্তু একটা স্পোর্টসের মধ্যে পড়ে, ঠিক আছে? স্পোর্টস মানে এটা না ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল বা আদার্স সামথিং, এই উম, এটাও কি স্পোর্টসের ভিতরে পড়ে। তাহলে আমরা কি পেলাম, সে কি আইকন, সে হচ্ছে স্পোর্টস অ্যান্ড গেমস, স্পোর্টস অ্যান্ড গেমসের একজন কি আইডল, আমরা আইডল হিসেবে তাকে কনসিডার করতে পারি, ঠিক আছে? তো একদম তো ইজি, সি পর্যন্ত তো একদম তোমরা সরাসরি পেয়ে যাচ্ছ পেসিজে। তারপর দেখি আমরা এটা কি ঠিকঠাক দেওয়া আছে কিনা একটু দেখি। হ্যাঁ, ওকে। হাউ ইজ দ্য মাদার অফ নিশাত মজুমদার, নিশাত মজুমদারের মা কেমন ছিল, রাইট? তার মা কেমন আমরা একটু দেখি। তার মা সম্পর্কে একদম পেসিজের শেষে বলা আছে, আমরা শেষে যাব, যে দেখো আশুরা মজুমদার নিশাত's মাদার ইজ এ হার্ড ওয়ার্কিং, দেখো কি বলা আছে, ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইমেন। সে কি একজন হার্ড ওয়ার্কিং, অনেক কঠোর পরিশ্রমী, এবং তার মা একজন কি সব কিছু বুঝেন জানেন এবং একটা কি ভালো ডিসিশন নেওয়ার মতো মানুষ, এবং হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি ইন দ্য ডাইরেস্ট অফ সিচুয়েশন। খুব খারাপ সিচুয়েশনে তার মা কি ছিল, একদম কি পিলারের মতো কি দৃঢ় ছিল, সাপোর্ট করতো, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম যে হার্ড ওয়ার্কিং এবং আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তাহলে দেখো আমরা আমাদের অপশনগুলোতে তাকাই কোথায় এটা আছে। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমরা বুঝতে পারতেছি, দেখো আমরা একটু এইটাই হবে অ্যান্সারটা, কারণ ইন্ডাস্ট্রিয়াস যেহেতু হার্ড ওয়ার্কিং, সিনোনিমটা ইন্ডাস্ট্রিয়াস দেওয়া আছে, অ্যান্ড জুডিশিয়াস উইমেন, একজন কি জুডিশিয়াস, একদম কি সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পূর্ণ একজন কি মহিলা। টল অ্যান্ড চার্মিং লেডি, না এরকম কিছু বলা ছিল না। স্ট্রং অ্যান্ড আগলি, স্ট্রংটা ঠিক ছিল বাট আগলি, এটা এখানে মিনিংটা উল্টাই দিতেছে। অ্যান্ড ইলিটারেট রুরাল উইমেন, না এটাও যাবে না। তো সবচেয়ে বেস্ট আমাদের অ্যান্সারটা হবে অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড জুডিশিয়াস উইমেন, রাইট? জুডিশিয়াস উইমেন। পরে দেখো দ্য ফ্রেজ আন্ডারস্ট্যান্ডিং উইমেন ইন দ্য টেক্সট রেফার টু, এই আন্ডারস্ট্যান্ডিং উইমেন দ্বারা কী বোঝায়? যে মহিলাটা আমরা বলি না তুমি তো খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং, রাইট? সে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদেরকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে, তাকে আমরা বলি যে আন্ডারস্ট্যান্ডিং, রাইট? তাহলে দেখো উইমেন সিম্প্যাথেটিক্যালি অ্যাওয়্যার অফ আদার ফিলিংস, সরি আদার্স ফিলিং, রাইট? এটাই হবে। একটা মানুষ যে কি অন্যজনের ফিলিংসটা কি বুঝতে পারে খুব ভালোভাবে, সিম্প্যাথেটিক্যালি, রাইট? সহানুভূতির সাথে সে বুঝতে সক্ষম হয়। উইমেন হ্যাভিং রিকোয়ার্ড নলেজ, না একটা মানুষকে নলেজ থাকতে হবে এমন না। উইমেন হ্যাভিং এ অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, না এটাও হবে না। উইমেন প্রোভাইডিং এনকারেজ টু আদার্স, ঠিক আছে? এগুলো একটু স্লাইটলি এগুলো যায়, মানে তুমি বলতে পারো স্লাইটলি রিলেভেন্ট, বাট মোস্ট যদি রিলেভেন্ট হয় বা তুমি যদি ভালোভাবে কোনটা যাই বলো তাহলে অ্যান্সার হবে এ উইমেন সিম্প্যাথেটিক্যালি অ্যাওয়্যার অফ আদার্স ফিলিং, অন্যজনের ফিলিংয়ের প্রতি কি তার একটা মর্যাদা আছে, গুরুত্ব আছে, অন্যজনের ফিলিংসকে সে খুব ভালোভাবে দেখে, ঠিক আছে? সো অ্যান্সার হবে আমাদের 1 নাম্বার। তাহলে অলরেডি আমরা হচ্ছে আমাদের এমসিকিউগুলো অ্যান্সার করে ফেলছি, এখন হচ্ছে আমরা প্রশ্নগুলো অ্যান্সার করবো, রাইট? এখন দেখো প্রশ্নের প্রথম প্রশ্নটা কি বলতেছে, হু ইজ নিশাত মজুমদার, হোয়াই ইজ শি নোন টু অল, রাইট ইউর ওন ওয়ার্ডস। হ্যাঁ, সরি, তোমার ইন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় লিখো। নিশাত মজুমদার কে এবং কেন সে আমাদের কাছে পরিচিত, রাইট? তাহলে আমরা একটু দেখবো যে নিশাত মজুমদার কেন পরিচিত। তাহলে দেখো একদম শুরুতেই বলা আছে নিশাত মজুমদারকে, নিশাত মজুমদার, a Bangladeshi women in her early 40s ইজ এ স্পোর্ট আইকন, ঠিক আছে? দেখো তাহলে আমরা বলতে পারি নিশাত মজুমদারটাকে, নিশাত মজুমদার হচ্ছে যা আর্লি 40s-এর মধ্যে সে একজনকে স্পোর্টস আইকন হিসেবে আমাদের সামনে কি আছে, এবং কেন তাকে আমরা চিনি? নর্মালি তাকে আমরা চিনি যখন সে কী করছিল, ওই যে এভারেস্টের চূড়ায় উঠেছিল তখনই সে সবার কাছে পরিচিতি লাভ করেছিল, রাইট? তাহলে আমরা দেখো এভারেস্টের চূড়ায় কখন উঠেছিল এটা জাস্ট আমরা একটু জাস্ট এখান থেকে খুঁজে বের করবো, তাহলে আমাদের হবে দেখো, তাহলে আমরা একটু এখান থেকে একটু খুঁজে বের করি তার এভারেস্ট চূড়ায় ওঠার যে লাইনটা, siblings extraordinary supportive, ওকে 12 সাল। ওকে, তাহলে এটা সরাসরি এখানে দেওয়া আছে, বাট এখানে একটু আমরা সরাসরি এভাবে বলে দিব যে কে। তাহলে প্রথম পার্টের অ্যান্সারটা আমরা এটা পেয়ে গেছি, তো প্রথম পার্টের অ্যান্সারটা ডিরেক্ট আমরা সরাসরি এখান থেকে লিখে দিব, নিশাত মজুমদার, বাংলাদেশ উইমেন ইন হার আর্লি 40s। ওকে, এখানে আমাদের দুইবার দাগ পড়ে যাচ্ছে, তো এটা আমরা এমসিকিউর অ্যান্সারটা ছিল এখানটা। দেখো ইজ এ স্পোর্টস আইকন, সে কি একজন কি স্পোর্টসের কি আইকন হয়ে গেছে, রাইট? আমরা তাকে কি অনুসরণ বা অনুকরণ করি, ঠিক আছে? এবং সে কেন পরিচিত আমাদের কাছে? পরিচিত হচ্ছে কারণ সে কি করেছিল, সে ওই যে
পর্বত আরোহণ করেছিল, রাইট? ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এটা লিখবো, শি ইজ নোন টু অল বিকজ শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন, দেখো, 2012 হচ্ছে 2012 সালে সে কি প্রথম বাংলাদেশি মহিলা হিসেবে কি কি করেছিল, একদম কি হচ্ছে পিক, হায়েস্ট পিক মানে হচ্ছে কি বলবো, এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে সে কি আরোহণ করেছিল। হ্যাঁ, এটা এখানে আছে বাট আমাদের চোখে এখন পড়তেছে না। ওকে, আমরা দেখি আর্লি 40s-এ 2000 এত সালের কাহিনী। ওকে, হুম, ওকে, let me, ও, ওই পেয়ে গেলাম। যে দেখো, সে স্কেলড কোথায়, দ্য হায়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। ওকে, একদম মাঝামাঝি তো, একদম এই জন্য চোখে পড়তেছিল না। তাহলে এই দুইটা পার্ট কিন্তু নিয়ে আমাদের অ্যান্সারটা হবে, কারণ এখানে কোয়েশ্চেনে কি আছে, দুইটা পার্টের কথা বলা আছে। কে নিশাত মজুমদার এবং কেন সে পরিচিত, তাহলে কে হচ্ছে, সে হচ্ছে আর্লি 40s-এর একজন কি আইকন। আর কেন পরিচিত, কারণ 2012 সালে যখন কি প্রথম বাংলাদেশি মহিলা হিসেবে কি পর্বত শৃঙ্গে আরোহণ করেছিল, তারপরে কি সে সারা বাংলাদেশে কি পরিচিত লাভ করেছিল, রাইট? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। দুইটা পার্ট আছে, মনে রাখতে হবে, একটা পার্টের অ্যান্সার দিবা অর্ধেক মার্ক পাবা, আরেকটা পার্টের অ্যান্সার দিলে পুরো মার্ক তুমি পাবা, ঠিক আছে? হোয়াট হ্যাজ নিশাত লার্নড ফ্রম হার মাদার, সে তার মায়ের কাছ থেকে কি শিখছে। দেখো, মার কথাটা একদম শেষেই বলা আছে, তাহলে আমরা একদম শেষের দিকে চলে যাব। দেখো, আমরা যদি বলি এখানে দেখো, নিশাত, এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, নিশাত লার্নড ফ্রম হার মাদার হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন ক্যালামিটাস মোমেন্ট অফ লাইফ। জীবনের একদম সবচেয়ে বাজে পরিস্থিতিতেও কীভাবে কি মেন্টাল স্ট্রেংথ, মানসিক যে দৃঢ়তা সেটা কি ধরে রাখতে হয়, সেটাই তার মায়ের কাছ থেকে সে শিখেছিল। জাস্ট তুমি এখানে এই পার্টটা লিখে দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে, এর বেশি কিছু লিখতে হবে না। যেমনটা আমরা এখানে লিখেছি, দেখো, ফ্রম হার মাদার নিশাত হ্যাজ লার্নড হাউ টু বি হার্ডওয়ার্কিং অ্যান্ড হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন দ্য ওয়ার্স্ট সিচুয়েশন অফ লাইফ। ঠিক আছে, এখানে ওয়ার্ডস যদি সে আমাদের পেজে দেওয়া আছে কি ক্যালামিটাস, তুমি তোমার মতো করে দিতে পারো, রাইট? ইন দ্য হার্ড, দ্য ব্যাড সিচুয়েশন অফ লাইফ, তুমি যে কোনো একটা শব্দ ইউজ করলেই হবে। আর যদি তোমার শব্দগুলো মাথায় না আসে, যেটা সরাসরি দেওয়া আছে ওইটাই লিখে দিবা, তাহলেই হবে, ঠিক আছে? পরে দেখো, আমরা সিনেমার প্রশ্নে যাব। হোয়াই হ্যাজ শি গট ইনটু ঢাকা ইউনিভার্সিটি, কেন সে ঢাকা ইউনিভার্সিটিতে কি ভর্তি হয়েছিল। তো চলো আমরা ঢাকা ইউনিভার্সিটি পার্টটা আমরা দেখি, তাহলে বুঝতে পারবো কেন সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। যে দেখো, অলরেডি ঢাকা সিটি কলেজ, ঢাকা ওয়াসা, আমরা ঢাকা ইউনিভার্সিটি পেয়ে গেলাম, রাইট? আর ঢাকা ইউনিভার্সিটি, তাহলে এর আগে পরে কোথাও না কোথাও লেখা আছে। দেখো, শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাজ এনরোলড ফর এম এ ইন জাপান স্টাডিজ, মানে জাপানিজ স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কারণটা কি, হোয়াই, আমাদের প্রশ্নটা হচ্ছে হোয়াই, কেন? তাহলে কি কারণটা হচ্ছে তার কি ইন্টারেস্ট আছে কোথায়, বিভিন্ন ভাষা এবং কালচার, রাইট? বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ এবং কালচার, ভাষা এবং সংস্কৃতির উপর কি তার একটা কি অনেক জানার আগ্রহ ছিল, এই জন্যই। তাহলে আমরা অ্যান্সারটা দিব যে, তাহলে আমরা অলরেডি মেইন পার্টটা পেয়ে গেছি, তাহলে অ্যান্সারটা কী করবো, অ্যান্সারটা এইভাবে শুরু করবো, বিকজ হার গ্রেট ইন্টারেস্ট ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, নিশাত গট অ্যাডমিটেড ঢাকা ইউনিভার্সিটি টু ডু হার এম এ ইন জাপান স্টাডিজ। ঠিক আছে, তুমি তোমার মতো করে লিখো, এখানে এইভাবে দেওয়া আছে, তুমি পেজেস থেকে সরাসরি বসাতে পারো অথবা তোমার ভাষায় তুমি লিখতে পারো, যেভাবে লিখবে সেভাবেই রাইট হবে। ওকে, তো আমরা এখন ডি নাম্বার দেখো। What should the youth in Bangladesh know according to the text? Why? Okay, according to the text, এই টেক্সট অনুযায়ী বাংলাদেশের ইউথ বা যুবকদের কি শেখা উচিত, রাইট? তাহলে দেখো, এই নিশাতের গল্পটা আমাদেরকে অবশ্যই জানা উচিত। কেন জানা উচিত? একটা মেয়ে হয়ে যদি এত বাধা অতিক্রম করে, এত কিছু করতে পারে, হোয়াই নট আমরা ছেলেরা, হোয়াই নট ইউ, তুমি কেন নয়? ঠিক আছে, তো তুমি জাস্ট এটা তো সরাসরি তুমি পেসিজে পাবা না, এটা একদম, এটা হচ্ছে কাইন্ড অফ সৃজনশীল একটা প্রশ্ন, তোমার এখন চিন্তা করে নিজের বুদ্ধি খাটিয়ে এটা লিখতে হবে। তো আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অনুযায়ী, রাইট, দ্য ইউথ ইন বাংলাদেশ শুড নো দ্য ইন্সপাইরেশনাল স্টোরি অফ নিশাতস লাইফ। নিশাতের লাইফের যে একটা ইন্সপাইরেশনাল স্টোরিজ আছে সেটা আমাদের জানতে হবে। অ্যান্ড নিশাতস লাইফ স্ট্রাগল অ্যাচিভমেন্ট অ্যান্ড উইল ইন্সপায়ার দ্য ইউথ টু ড্রিম বিগ, রাইট? যে সে মেয়ে হয়ে যদি কী করতে পারে, এভারেস্টে চড়ে উঠতে পারে, আমি কেন এই সিম্পল কাজগুলো পারবো না, কেন পরীক্ষায় প্লাস পাবো না, রাইট? এরকম বিষয়গুলো, রাইট? Again, it will also help them gather
courage and determination to fulfill their dream. That is why the youth should know the story, right? ঠিক এই জন্যই কি নিঃস্বার্থের স্টোরিটা আমাদের জানা উচিত, কারণ হচ্ছে বড় বড় স্বপ্ন দেখার জন্য, তার জীবন থেকে উদ্দীপনা লাভ করার জন্য এবং তার জীবন পরে ইন্সপায়ার্ড হওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তো আমরা এটা তো বুঝতেই পারলাম। তো অলরেডি আমরা আমাদের ডি নাম্বার অলরেডি হয়ে গেল, এখন আমরা হচ্ছে ই নাম্বারে মুভ করব। ই নাম্বারে কি আছে দেখো, ডু ইউ থিঙ্ক দ্যাট নিশাতস লাইফ ইজ সিগনিফিক্যান্ট? ওকে, তুমি কি ভাবো যে নিশাতের জীবনটা কি অনেক বেশি সিগনিফিক্যান্ট? এক্সপ্লেইন 2 or 3 সেন্টেন্সেস, 2টা বা 3টা সেন্টেন্সে কি তুমি কি করো, এক্সপ্লেইন করো। দেখো নিশাতের জীবনটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো এত একটা মেয়ে কত কত একদম ঢাকা কলেজ থেকে পড়াশোনা করলো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, ঢাকা বাংলাদেশের জন্য অনেক কাজ করলো, দিন শেষে সে কোথায় গেল, আবার একটা শৃঙ্গ কি আরোহণ করলো প্রথম বাংলাদেশি হিসাবে। তো এটা তার জীবনে অনেকটা কি ইম্প্যাক্টফুল ঘটনা, যেখান থেকে আমরা ইন্সপাইরেশন নিতে পারি। তো আমরা ইয়েস বলবো, ইয়েস আই থিঙ্ক নিশাত হ্যাড টু ফেস মেনি অবস্ট্রাগলস টু ফুলফিল হার ড্রিম। Her mother taught her how to stay mentally strong and always encouraged her to pursue her dream. And Nishat's life tells us how to influence one person, the influence of one person can motivate someone to dream big. That is Nishat's life. That is why Nishat's life is significant, right? এখানে বারবার তার মার কথাটাও কিন্তু ইনডাইরেক্টলি এখানে মেনশন করা হচ্ছে যে কীভাবে একটা মানুষের ইনফ্লুয়েন্স আরেকটা মানুষের জীবনকে কি প্রভাবিত করতে পারে, চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো এখানে বলা আছে, জাস্ট একটু ফোকাস করলেই বুঝতে পারবা। বাট শেষের 2টা প্রশ্ন একটু ট্রিকি, বাট প্রথম 3টা প্রশ্ন একদম ইজি, সুপার ইজি, একদম পেসি থেকে তুমি পাবা। বাট লাস্টের 2টা প্রশ্ন কিন্তু আ বিট হার্ড ফর ইউ, রাইট? সো একটু চিন্তা ভাবনা করা লাগবে শেষে 2টা অ্যান্সার করার জন্য। তো অলরেডি আমরা হচ্ছে 1 নংয়ের বি করে ফেললাম, এখন হচ্ছে আমাদের 2 নংয়ে যেতে হবে। তো 2 নংয়ে আমাদের যেটা সেটা হচ্ছে আমরা একটা ফ্লো চার্ট দেখব। তো ফ্লো চার্টে আমাদের প্রথমেই আমরা বলে রাখি যে ফ্লো চার্ট যখন অ্যান্সার করবা, তোমার শুরুতে যে একটা ডিরেকশন দেওয়া আছে, ঠিক কোন বিষয়ের উপর আমরা ফ্লো চার্ট লিখবো ওইটাকে তোমার ফাইন্ড আউট করতে হবে মাস্ট। কারণ একটা পেসেজে অনেক কাহিনী বলা থাকে, এখন ওইখান থেকে তোমাকে স্পেসিফিকলি 5টা, রাইট, স্পেসিফিকলি 5টা পয়েন্ট তোমাকে কি ফাইন্ড আউট করে করে নিয়ে আসতে হবে। তো 5টা কোন বিষয় তুমি ফাইন্ড আউট করবা, রাইট? ধরো একটা মানুষের কী খাইতেছে এগুলো ফাইন্ড আউট করবা, সে কী কাজ করে এগুলোকে ফাইন্ড আউট করবা, তার আচরণ কেমন এগুলো ফাইন্ড আউট করবা, কোনগুলো, তাহলে এটা ভালো করে আমাদের ডিরেকশনটা পড়তে হবে। তাহলে চলো আমরা ডিরেকশনটা পড়ি। রিড দ্য অ্যাবভ টেক্সট। ওকে, এটা যেহেতু নিচে আছে তাহলে অ্যাবভ বলা উচিত ছিল না, প্রশ্নটা হয়তো বা নিচে চলে যাইতো। অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপীর। তাহলে আমরা গাজীপীরের কোন বিষয়টা, রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস, গাজীপীর কী ভূমিকা রেখেছিল এবং কী কী কাজ করেছিল এইটার উপর আমরা লিখব। হ্যাঁ, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। ওকে, আরেকটা কথা বলে রাখি, ফ্লো চার্টে যখন দেখবা যে আইএনজি দিয়ে শুরু হয়েছে, আই মিন হচ্ছে জিরান্ড দিয়ে শুরু হয়েছে, তখন তুমি কী করবা, জিরান্ড দিয়ে করার চেষ্টা করবা। যখন দেখবা যে 2+B1 আই মিন ইনফিনিটি দিয়ে শুরু হয়েছে, তখন তুমি চেষ্টা করো পরে সবগুলো ইনফিনিটিভ বাক্য দিয়ে পুরোটা কি শেষ করার। যখন দেখবা যে নর্মাল সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে, তখন নর্মাল দিয়ে শেষ করার চেষ্টা করবো। তো 2টাই বেশি পাবা, হয় আইএনজি যুক্ত ভার্ব দিয়ে অথবা 2+B1 দিয়ে। হ্যাঁ, জিরান্ড বা ইনফিনিটিভ এই 2টাই রুলস থাকবে, অথবা B3 দিয়েও হতে পারে, রাইট? তো তো তুমি তো এইভাবে ফলো করার চেষ্টা করবা। এখন যদি তুমি জিরান্ড দিয়ে সবগুলো শেষ করতে না পারো, ইনফিনিটিভ দিয়ে সবগুলো শেষ না করতে পারো, তখন কি? তখন হচ্ছে তুমি যেভাবে পারো সেভাবেই জাস্ট শেষ মানে 5টা লিখে দিয়ে আসবা, যে তোমাকে ওইটা ম্যান্ডেটরি না। তবে যদি পাওয়া যায়, যদি আইএনজি দিয়ে সবগুলো পাওয়া যায়, দেন হচ্ছে আইএনজিটাই সবচেয়ে ভালো, ঠিক আছে? যদি 2+ দেওয়া আছে প্রথমটা, বাকিগুলো যদি 2+B1 দিয়ে আমরা করতে পারি, দ্যাটস দ্য বেটার, রাইট? ওইটা হচ্ছে সবচেয়ে উত্তম অ্যান্সার। কিন্তু যদি না পাই, দেন আমি আমার মতো করে কমপ্লিট করার চেষ্টা করব। আমার একটা কি দেওয়া আছে আমরা একটু দেখি। ওকে, একটা দেওয়া আছে, একটা কাজ তার দেওয়া আছে, মেকিং ডেঞ্জারাস অ্যানিমালস কি করতে পারে, ডোসাইল করতে পারে। সে কি যে যে ডেঞ্জারাস যে বিপজ্জনক যে প্রাণীগুলো আছে, অ্যানিমালসগুলো আছে, এগুলোকে সে কী করতে পারে, একদম শান্ত সৃষ্ট করতে পারে, রাইট? ডোসাইল করে দিতে পারে। তো এটা হচ্ছে তার একটা কাজ, রাইট? তাহলে আমরা একটু দেখি আর কী কী কাজ আছে। যদি তুমি নর্মালি হচ্ছে এখানে পাও, তাহলে পাবা যে এই যে এখানে দেখো, কাম ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড মেক দ্যাম ডোসাইল। নর্মালি এখান থেকে তারা প্রথমটা নিয়েছে। তারপর আমরা দেখব হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড এজ এ পার্ট অ্যান্ড স্ক্রল পেইন্টিং রাইডিং। এই যে দেখো এখানে কি পেলাম, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। তো এইটাও কি তার একটা কি
অ্যাক্টিভিটি বা কাজের মধ্যে পড়ে, সে কি একটা কি রয়্যাল বেঙ্গল টাইগারের উপর কি সে কী করতেছে, চড়তেছে। তো এটাও একটা কাজ। তাহলে আমরা যেহেতু আমাদের প্রথমটা কি আইএনজি দিয়ে শুরু হচ্ছে, তাহলে ওইটাও আমরা আইএনজি দিয়ে পাচ্ছি। তো আমরা আইএনজি দিয়ে করার চেষ্টা করবো, যে মেকিং, এই যে আমরা দেখো আমরা 2 নাম্বারটা এটা নিতে পারি, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, রাইট? একটা ফিয়ার্স লুকিং একদম কি ভয়ঙ্কর, দেখতে ভয়ঙ্কর এমন একটা কি ভাগের উপরে সে কি চড়তেছে। পরেরটা দেখো আমরা কি পাই, দেখো স্নেক ইন হিজ হ্যান্ড বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, বা এখানে কোনো কি দেখা যাচ্ছে না, কোনো ডেঞ্জার বা বিপদ দেখা যাচ্ছে না, বাট তার হাতে কি একটা কি আছে, স্নেক আছে। তো এটা আমরা বলতে পারি হোল্ডিং এ স্নেক ইন হিজ হ্যান্ড, রাইট? তো হোল্ডিংটা যেহেতু এখানে সরাসরি দেওয়া নাই, আমরা জাস্ট ধরে নিলাম যে এটা ধরেই তো রাখছে, রাইট? তাহলে আমরা জাস্ট নিলাম যে হোল্ডিং এ স্নেক ইন হিজ হ্যান্ড, সে তার হাতে কি একটা নিল, স্নেক ধরে রাখলো, ও সাপ ধরে রাখলো। তারপর আর কি কি আছে দেখো, আমরা একটু দেখি। এখন দেখুন, বাট নো ডেঞ্জার্স, এটা আমরা দিব না। ইন সাম স্টোরিজ হি অলসো ফট ক্রোকোডাইলস, দেখো তাহলে সে কি হলো, ক্রোকোডাইলের সাথে কি করলো, কুমিরদের সাথে কি যুদ্ধ করেছে, মানে ফ্রট, মানে তাদের সাথে যুদ্ধ করেছে কাইন্ড অফ, হ্যাঁ। তাহলে এটা আমরা দিব, যেহেতু ফটটা আমরা ফাইটের সাথে আইনজি যুক্ত করে দিব, যেহেতু আমরা আইনজি আছে, তাহলে ফাইটিং ক্রোকোডাইলস, ক্রোকোডাইলসের সাথে কি করা, ফাইটিং করা, রাইট? এটা হচ্ছে তার একটা কাজের মধ্যে পড়েছে। তারপর আমরা কি দেখব, ওহো, দেখো আমরা তারপর আবার চলে যাই, দেখো কি করা হচ্ছে, হু থ্রেটেন দ্য ভিজন অফ, ওকে এটা আমাদের হবে না। পরে আমরা দেখি, এখান থেকে আমরা নিতে পারি অল প্রিডেটরি অ্যানিমালস ওয়ার সেইড টু হ্যাভ কিপ দেমসেলফ ইন বাউন্ড, রাইট? তাহলে সে কী করলো, যে সকল যে হিংস্র জীবজন্তু আছে সবাইকে কী করলো, একটা কি নির্দিষ্ট জায়গা দিয়ে দিল, যে তোমাদের জায়গা ওইটা, তোমরা এখানে আসবে না, আর তোমাদের জায়গা এটা, তোমরা এখানে আসবে না, ঠিক আছে? একটা বাউন্ড মানে একটা কি, তাদেরকে একটা কোথাও কি আবদ্ধ করে দিল। তাহলে আমরা কি এটা নিতে পারি, এই যে প্রিডেটরি অ্যানিমালস বাউন্ড, তাহলে এটা আমরা জাস্ট দিব যে কিপিং, কিপিং প্রেডাটরি অ্যানিমালস উইথিন বাউন্ডস। এই হিংস্র অ্যানিমালসগুলোকে কী করলো, একটা কি জায়গাতে আবদ্ধ করে দিল, সে বাউন্ড করে দিল, রাইট? তারপর আমরা দেখি, এখন দেখো, ইট অলসো বিলিভস টু দ্যাট, ওকে দেখো, ওকে তারপর আমরা একটু দেখি, ওকে তারপর ইট ইজ অলসো বিলিভ দ্যাট হি এনেবল ভিলেজার্স টু লিভ ক্লোজ দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস টু কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। এবং তার এটা আরেকটা কাজ ছিল, সে কি ভিলেজার্সদের যারা আসছিল বা ছিল ভিলেজার্স, তাদেরকে কি করলো, সে কি বনের কাছাকাছি থাকতে এবং কি করছিল, ওই জায়গাগুলোকে কাল্টিভেট করতে, চাষাবাদ করতে সে কী করছিল, সাহায্য করেছিল। তাহলে এটা আমরা দিতে পারি, এই যে অ্যানেবল থেকে, অ্যানেবলের সাথে আইনজি যুক্ত করে দিব, অ্যানেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য জঙ্গল অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু ছোটো করে জাস্ট এভাবে দিব, enabling villagers to live safely and cultivate their lands, জাস্ট মাঝের পার্টগুলো আমরা কি ড্রপ করে ছোট করে এটা নিয়ে নিয়েছি। তো এটা তো একদম ইজি ছিল, এখানে তেমন কঠিন কিছু না, জাস্ট দেখলেই তুমি পাবা জাস্ট তার কাজগুলো, ঠিক আছে? তো আমরা এখন দেখব তিনে কি আছে, দেখো একটা এইখানে হচ্ছে, ওই যে আমরা তোমরা হয়তো বা একটা গ্রামের কথা জানো, যেখান থেকে কি করেছিল, ফুটবল আসছিল, সেটা হচ্ছে কালসিন্দুর গ্রাম ময়মনসিংহের, হ্যাঁ। এখানে মেয়েরা প্রথম কি ফুটবল খেলাধুলা শুরু করে, এবং তারা হচ্ছে প্রথম বাংলাদেশের নারী ফুটবল টিমে, ওই এলাকারই বেশিরভাগ স্টুডেন্ট ছিল নারী ফুটবল, এবং তারা গ্রামকে অনেক বেশি আলোকিত করছে সারা বিশ্বে, এবং বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করছে, রাইট? তো এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে এখানে লেখা আছে। তো এখানে আমরা কি করব, এখানে কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা টেবিল দেওয়া আছে, এখানে ইনফরমেশন বসাতে হবে। প্রথমে তোমার টেবিলের শিরোনামটা বুঝতে হবে, হু কে করছে, একটা ব্যক্তির নাম এখানে বসাতে হবে, ঠিক আছে? তারপর দেখো ইভেন্ট বা অকারেন্স, বিষয়টা কি ঘটেছিল তখন, এটা আমাদের দিতে হবে। হুম বা হোয়াট, কাকে, একটা অবজেক্ট দিতে হবে, অথবা হোয়াট কি একটা বিষয়, এটাও দিতে পারি আমরা। হোয়াই, কেন, ঠিক কেন ঘটেছিল, রাইট? ওইটা আমাদের দিতে হবে। তাহলে দেখো এইখানে জয়েন্ট, দেখো হেল্প দ্য গার্লস, তারা কি জয়েন্টলি হেল্প দ্য গার্লস, তারা কি জয়েন্টলি যৌথভাবে তারা কী করতেছিল, গার্লসদেরকে কি
হেল্প করছিল। এখন কারা হেল্প করছিল এবং হোয়াই, কেন হেল্প করছিল, এই দুইটা পার্ট আমাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা আমাদের পেজে ব্যাক করতে হবে, একদম শুরুতে এটা দেওয়া আছে কারা কারা এখানে করছিল। দেখো, when the girls moved to the nearby secondary school and college, they didn't have their, দেখো, মিনাতি ম্যাম অ্যান্ড কি হচ্ছে মাফিজ উদ্দিন স্যার উইথ দেম, রাইট? বাট সুন, তার প্রথম দিকে তাদের স্যারকে পায় নাই বা ম্যামকে পায়নি, বাট সুন অ্যানাদার মাদারলি পার্সন offered her helping hand, like মালা রানী সরকার, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি। তিনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হু ওয়াজ জয়েন বাই ওয়ান অফ হার কলিগস জুয়েল মিয়া, রাইট? তো জুয়েল মিয়া হচ্ছে তারা কি এখানে আসছে। তো আমরা প্রথম দেখো কারা মানে জয়েন্টলি প্রথম কাজটা কে করছে, মিনাতি অ্যান্ড হচ্ছে মাফিস উদ্দিন, ঠিক আছে? কিসের জন্য তারা কাজ করছিল আমরা আরেকটু দেখি এখানে কি আরও কিছু বলা আছে কি না। ওকে, আর এই মালা রানী সরকার আর হচ্ছে এই আর একজন ব্যক্তিগত এই যে জুয়েল মিয়া, তারা কি করছে, তারা এগ্রিড টু কোচ, তারা হচ্ছে কি এই বাচ্চাদেরকে কি গার্লসগুলোকে কি করবো কোচ দিতে, তাদেরকে হচ্ছে কি মানে টেকনিক শেখানোর জন্য তারা রাজি হয়েছিল, হ্যাঁ। কিন্তু ওরা হচ্ছে প্রথম কি তারা কি জয়েন্টলি কাজ করেছিল, কিসের জন্য কাজ করেছিল, টু বিকাম ফুটবলার, রাইট? এটাই হবে। তাহলে আমরা জাস্ট এখানে লিখে দিব প্রথম হবে মালা রানী, ঠিক আছে? তো মালা, এত বড় তো আমাদের লেখা পসিবল না, আমাদের এখানে অ্যান্সারটা তোমরা দেখো, এই যে সরি মালা না, এখানে ছিল মিনাতি রানী, হ্যাঁ মালা রানী, এই যে মিনাতি রানী অ্যান্ড হচ্ছে মাফিস উদ্দিন। তাহলে আমরা জানি 2 নাম্বারটা হচ্ছে টু বি ফুটবলার্স, তাদেরকে কি ফুটবলার্স হওয়ার জন্য তারা কি জয়েন্টলি হেল্প করেছিল, জয়েন্টলি হেল্প দ্য গার্লস টু বি ফুটবলার। হোয়াই, কেন, ফুটবলার হওয়ার জন্য, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো মালা রানী সরকার উইথ হার কলিগস জুয়েল মিয়া ইভেন্ট, কি ঘটনা ঘটছে, দ্য গার্লসদেরকে কি তারা কি করছিল, এই যে কোচ এগ্রিড টু কোচ, আমরা এটা পেয়েছি এখানে, এই যে এখানে আমরা আগেই পেয়েছিলাম এগ্রিড টু কোচ, ঠিক আছে? দ্য গার্লস অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গাটা শুধু কেটে নিব, এগ্রিড টু কোচ এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে এগ্রিড টু কোচ, রাইট? তাহলে আমরা দ্য গার্লস, তাহলে এগ্রিড শব্দটা তুমি লিখে দিবা, এটা আমরা পুরোটা এখানে লেখার জায়গা নাই, তাহলে আমরা দিলাম যে এগ্রিড টু কোচ, রাইট? তাদেরকে কি কোচিং করাইতে, হ্যাঁ, যে তোমরা হচ্ছে এভাবে খেলবা, এখানে পাস দিব, ওইখানে পাস দিব না, এইভাবে অ্যাটাক করতে হবে, এখানে এইভাবে ডিফেন্ড করতে হবে, এই বিষয়গুলো তারা শিখাইছে, ঠিক আছে? পরে দেখো আমরা কি হচ্ছে পরেরটা হচ্ছে হু, কে বা কারা, কেম ফরওয়ার্ড, এগিয়ে আসছিল টু হেল্প দ্য গার্লস, মেয়েদেরকে কি সাহায্য করার জন্য। তো চলো আমরা পেসেস থেকে খুঁজে বের করছি কারা এগিয়ে আসছিল। ওকে দেখো, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, দ্য লোকাল কমিউনিটি পাবলিক রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কেম ফরওয়ার্ড, তারা কি এগিয়ে আসছে, তাহলে আমরা এই পর্যন্ত নিব, রাইট? দ্য লোকাল কমিউনিটি পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে এইভাবে জাস্ট খুঁজে বের করে এখানে জাস্ট বসাই দেবে অ্যান্সারটা, দ্য লোকাল কমিউনিটি পাবলিক রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? পরে দেখো, আর এখানে নাই। ওকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন গেভ দেম, এখন গেভ দেম আমাদের কি কি কাকে দিয়েছিল বা কি দিয়েছিল, তাদেরকে কি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা দেখি একটু, তারপর অ্যান্সারটা আমরা এখান থেকে, এই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, দেখো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা পেয়ে গেলাম অলরেডি, গেভ, তাদেরকে কি দিল, স্পেশাল অ্যাটেনশন, রাইট? তাহলে আমাদের কি দিয়েছিল, স্পেশাল অ্যাটেনশন, এটা জাস্ট আমরা লিখে দিলেই আমাদের হবে, গিভ দেয়ার স্পেশাল অ্যাটেনশন, তাহলে আমাদের এখানে হবে স্পেশাল অ্যাটেনশন, ঠিক আছে? আমরা স্পেশালটা লিখি, স্পেশাল অ্যাটেনশন, ঠিক আছে? আমাদের অ্যান্সার এখানে দেখো স্পেশাল অ্যাটেনশনের কথা বলা আছে, রাইট? তো তুমি জাস্ট অ্যান্সারটা এইভাবে খুঁজে বের করবা। তারপর দেখো এখন ব্যক্তির জায়গা আমাদেরকে কি আছে, খালি আছে, তো ব্যক্তির জায়গা হু, কে, মডার, দেখো মেন্টরড দ্য গার্লস, তাদেরকে কি মেন্টর করেছিল, কে মেন্টর করেছিল, এবং শেষে কি আছে আমাদের হোয়াই, কেন মেন্টর করছিল, আমরা একটু দেখার চেষ্টা করি কে মেন্টর করছিল। ওকে, এই যে দেখো এখানে আমরা একটা নাম পেয়ে যাব যে গোলাম রাব্বানি ছুটন, ঠিক আছে? দ্য কোচ অফ দ্য বাংলাদেশ উইমেন ন্যাশনাল টিম, রাইট? উইমেন ন্যাশনাল টিম, তাহলে আমরা এখানে লিখে দিব কে মেন্টর করছে, গোলাম রাব্বানি ছুটন এখানে মেন্টর, তাদেরকে মেন্টর করলো, এবং কেন মেন্টর করলো এখানে দেওয়া আছে,
দেখো যে মেন্টর দিস গার্ল, এই যে আমরা এখানে অলরেডি শব্দটা পেয়ে গেছি, অ্যান্ড হেল্প টু দ্যাম বিকাম দ্য কমপ্লিট, এই যে এটা হওয়ার জন্য বিকাম কমপ্লিট প্রফেশনাল ফুটবলার্স, একদম প্রফেশনাল লেভেলে ফুটবল খেলার জন্য তাদেরকে কী করেছিল, সে মেন্টর করেছিল। ঠিক আছে, তো অলরেডি আমরা পেয়ে গেলাম, এইটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, পরে দেখো তারপর আমাদের কি করতে হবে, উড প্রেজেন্ট মোর। ওকে ওকে, দেখো এখন, ও আচ্ছা, এখন আমাদের দেখতে হবে কে কে উড প্রেজেন্ট মোর, কি মোর, কি মোর দিতেছে। তাহলে এখন দেখো আমরা যদি এখানে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কালসিন্দুর গ্রাম এরকম কিছু নিয়ে বলা আছে তাদের গ্রাম সম্পর্কে। ওকে দেখো এই যে এখানে আমরা একদম সরাসরি পেয়ে যাচ্ছি যে কালসিন্দুর উড প্রেজেন্ট মোর ফিমেল ফুটবলার্স ইন ফিউচার। তারা কি ভবিষ্যতে এই গ্রাম থেকে অনেক অনেক বেশি কি ফুটবলার উঠে আসবে, রাইট? তাহলে আমরা কে দিতেছে মোর, মোর ইয়ে দেখো উড মোর, তাহলে আমরা এটা দিব যে কালসিন্দুর গ্রাম, কালসিন্দুর, রাইট? কালসিন্দুর গ্রাম কি দিতেছে, ফুটবলার, রাইট? ফিমেল ফুটবলার, তুমি জাস্ট এটা লিখে দিলে হবে, ফিমেল ফুটবলার্স দিতেছে, রাইট? তো আমরা অলরেডি এটাও করে ফেলছি। ও আরেকটা আছে, দ্য অটো রিক্সা পোলার্স ডু নট টেক ফেয়ার, তারা কি নিতেছে না, তাদের ভাড়া নিচ্ছে না। এখন দেখো কেন ভাড়া নিচ্ছে না, জাস্ট বোঝার চেষ্টা করো কেন। এটা উপরে কেন ভাড়া নিচ্ছে না, এই যে আমরা যদি দেখি, when the girls go from one place to another, even the auto rickshaw pullers don't take any fare from them, কিসের জন্য, as they are the pride of their village, right? তাহলে এইটা আমরা দিব, যেহেতু তারা কি এই গ্রামের কি প্রাইড, একটা কি তাদের গ্রামের গর্ব, তাহলে তুমি জাস্ট প্রাইডটা দিলেই তোমার হয়ে যাবে। যেন এখানে আমরা অলরেডি সবগুলো আমরা অলরেডি পেয়ে গেছি, গুলো আমরা ছোট টু বিকাম প্রফেশনাল কানসিন্দার ফিমেল ফুটবলার্স অ্যাজ দে আর দ্য প্রাইড অফ দ্য ভিলেজ, রাইট? সো আমাদের অ্যান্সারটা অলরেডি এইটাই হবে, এছাড়া ডিফারেন্ট কিছু দেওয়ার দরকার নেই। এটা তো একদম ইজি ছিল আগেরটার তুলনায়, রাইট? একদম মোটামুটি ইজি। ওকে, ফোর্থ, এখন দেখো ফুড অ্যাডাল্টারেশন নিয়ে তোমাকে একটা কি লিখতে হবে, পেসেজ। ফুড অ্যাডাল্টারেশনটা তো একদম ইজি, একদম ক্লাস 6 থেকে আমরা এটা পড়ে আসছি না, মানে ফুড অ্যাডাল্টারেশন। এখন দেখো ফুড অ্যাডাল্টারেশনটা কি, এখন এটা সম্পর্কে আমাদের একটা হিউজ পেসেজ এখানে লেখা আছে, পুরো পেসেজ তো রিড আউট করা পসিবল না। তো ফুডের আমরা জাস্ট প্রথম খাদ্য সম্পর্কে একটু লিখবো, যে খাদ্য তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। খাদ্যের মাধ্যমে আমরা এনার্জি পাই এবং এই এনার্জি দিয়ে আমাদের কি জীবন চলে, বা আমাদের বডির কার্যক্রম বা জৈবিক কার্যক্রমগুলো চলে। বাট ওই খাদ্যটা যদি দূষিত হয়, তাহলে আমাদের দেহের জন্য অনেক হেলথ ইস্যুজ, বা আমরা হেলথ ইস্যুজের মুখোমুখি হব। দেন তুমি জাস্ট বললা, এই কথাগুলো বললা, খাদ্য এই যে ফুড অ্যাডাল্টারেশনগুলো কেন হচ্ছে, মানে অসাধু ব্যবসায়ীরা কী করতেছে, তাদের বেশি লাভ করার জন্য, খাদ্যকে দীর্ঘস্থায়ী করার জন্য, অথবা একটু লোভনীয় দেখানোর জন্য এই কাজগুলো করে, রাইট? এই বিষয়গুলো বললা, এবং কীভাবে করতেছে, প্রসেসগুলো হচ্ছে কেমিক্যাল মিশায় এই কাজগুলো করতেছে, রাইট? এগুলো জাস্ট বলে দিলা। পাশাপাশি তুমি আর কি বলবা, যে এখন আমরা এই ফুড অ্যাডাল্টারেশন থেকে মুক্তি কীভাবে পাবো, সরকার আর হচ্ছে জনগণ, এই দুই পক্ষের কি যৌথ কিছু কাজের মাধ্যমে বা স্টেপসের মাধ্যমে আমরা যদি জরুরি কোনো পদক্ষেপ নেই, তাহলে আমরা কি এটা কী করতে পারবো, স্টপ করতে পারবো। ঠিক আছে, জাস্ট এটা বলে দিবা। এগুলো বলে জাস্ট তোমার মতো করে এটা কী করবা, অ্যান্সারটা করে ফেলবা। সো এটা তো তেমন বেশি কিছু বলার নাই, ফুড অ্যাডাল্টারেশন। পরে দেখো এখন আছে হচ্ছে আমাদের একটা কমপ্লিটিং স্টোরি। দেখো কমপ্লিটিং স্টোরি আমরা আগেই বলছি, কমপ্লিটিং স্টোরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, এটা যেভাবে গল্পটা দেওয়া থাকে ঠিক ওইভাবেই তোমাকে লিখতে হবে, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। এখানে একটা বলা থাকবে ট্র্যাডিশনাল স্টোরি না, তুমি পজিটিভ ওয়েতে তুমি জাস্ট শেষ করবা। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি বলা আছে শুরুতে। দেখো আমরা শুরু লাইন পড়ে আমরা বুঝতে পারবো এটা কি ট্র্যাডিশনাল নাকি ক্রিয়েটিভ স্টোরি। দেখো, দেয়ার ওয়াজ এ বয় হু হেইলড ফ্রম এ obscure background but was brilliant, diligent and innovative। দেখো এইরকম কোনো গল্প আমাদের ট্র্যাডিশনাল স্টোরিজে পড়ে না, রাইট? তো তুমি কি করবা, এখন জাস্ট হচ্ছে তোমার মতো করে গল্পটা শেষ করবা, খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করবা। এখন নর্মালি হচ্ছে পজিটিভ ওয়েতে সাপোর্ট করা হয়, যে পজিটিভ ওয়েতে তুমি শেষ করবা। ঠিক আছে, তো আমরা এটা কি দিতে পারি, এটা একটা শিরোনাম আমরা দিতে পারি, আ ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। এটা কি সাহসী এবং কি বুদ্ধিমান ছেলে। তো আমরা তো এই পর্যন্ত দিলাম যে ইনোভেটিভ, সে হচ্ছে অনেক বেশি ব্রিলিয়ান্ট, ডিলিজেন্ট অ্যান্ড ইনোভেটিভ। এখন দেখো আমরা আরও বললাম যে হি ইজ এ ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড মেন্টালি বোল্ড, সে কি শারীরিকভাবে অনেক সুস্থ এবং মেন্টালিভাবে অনেক কি সবল।
ঠিক আছে, হিজ নেম ওয়াজ রাশেদ। এখন নেম দেওয়া নেই, আমরা নেম দিয়ে শুরু করলাম। হি ওয়াজ ডিটারমিন টু শাইন ইন লাইফ। সে তার জীবনে কি সফল হতে একদম ডিটারমিন, বাট হিজ ফাদার ডাইড। মানে আমরা বলার চেষ্টা করতেছি যে এইভাবে সে অনেক বেশি কি ধরো কাজ মানে পড়াশোনা করতে আগ্রহী, বাট তার বাবা মারা গেছে, এখন তার পড়াশোনাটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তারপর সে কি থেমে থাকেনি, ঠিক আছে। তো দেখো আমরা এইভাবে পাবো, দেখো হি লিভড উইথ হার মাদার অ্যান্ড হিজ ইয়ঙ্গার সিস্টার রেশমা, আমরা একটা মেয়ের কথা বলে দিলাম। অ্যান্ড হার মাদার ইউজ টু ওয়ার্ক ইন দ্য নেইবার হাউস অ্যান্ড শিল টুক ফুড ফর হার সন ডটার, রাইট। এভাবে হচ্ছে মোট কথা হচ্ছে আমরা এভাবে বলে বলে জাস্ট একটা কথা বলে দিব। এবং সে তার মা হচ্ছে বাড়ি বাড়ি কাজ করে ওইখান থেকে খাবার এনে টাকা পয়সা এনে তাকে কি পড়াতো। সে ধরো এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি লেভেলে খুব ভালো রেজাল্ট করে এবং দিন শেষে বিসিএসসি পরীক্ষা দেয় এবং একটা ভালো চাকরি পায় এবং তার জীবনটা কি সে চেঞ্জ করে ফেলে এবং তার মা বাবা এবং বোন নিয়ে খুব কি একটা হ্যাপিলি একটা জীবন সে লিড করতেছে। তো এইটা ছিল আমাদের এই দিকের কাহিনী, ঠিক আছে। তো তুমি হচ্ছে তোমার মতো করে কাহিনীটা অন্যদিকে মুভ করাতে পারো, মুভ করিয়ে জাস্ট পজিটিভ ওয়েতে, পজিটিভ সেন্সে তুমি এটা শেষ করে দিবা, ঠিক আছে। এটা তুমি করতে পারো অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবেই নিতে পারো সেভাবেই তোমার জন্য এটা অ্যাকসেপ্টেড হবে। তো এইটার জন্য ধরা বাঁধা কোনো রুলস নাই, যেহেতু এটা কি না ট্রেডিশনাল স্টোরি না। এটা এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। যারা হচ্ছে সেন্টেন্স মেকিং পাওয়ার যাদের আছে বা ক্যাপাবিলিটি যাদের আছে এবং লাইন মানে একটা বিষয় গুছিয়ে লিখতে পারো, তাদের জন্য এটা কিন্তু একটা সেরা চান্স। কারণ তুমি তোমার মতো করে তোমার মতো ওয়েতে এটা জাস্ট কমপ্লিট করবা, এখানে কেউ তোমাকে ইন্টারফেয়ার করবে না যে তুমি কেন ওই পার্টটা বাদ দিলা ওই পার্টটা বাদ দিলা না, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি ট্রেডিশনাল একটা স্টোরির কথা বলি যে থ্রাস্টি ক্রো, এখানে যদি তুমি ধরো আমরা জানি যে কলসি থেকে সে পানি খেয়েছিল বা পিচার বা একটা পট থেকে, এখন যদি তুমি বল যে সে নদীতে খেয়ে পানি খাইছে, এটা কিন্তু ট্রেডিশনাল স্টোরির সাথে যায় না। ট্রেডিশনাল স্টোরি কিন্তু ছিল যে গাছ থেকে সে নিচে একটা কি একটা কলসি দেখেছিল, তখন সেখানে গেল, সে এখানে প্রথম কি তার ঠোঁট দিয়ে কি পানি খাওয়ার চেষ্টা করলো কিন্তু পাইতেছিল না পানি, সে নাগাল পাইতেছিল না, যেহেতু এটা অনেক নিচে ছিল, খুব অল্প পরিমাণ পানি ছিল। তারপর সে চারদিকে দেখলো, কিছু নুড়ি পাথর দেখলো এবং ওইগুলোকে একটার পর একটা ওইখানে ড্রপ করতেছে, পানিটা একসময় একদম মুখে চলে আসে, তারপর সে পানিটা পান করে হাসি মুখে চলে গেলো। এবং তুমি কিন্তু এখানে নদীর স্টোরি বা পুকুরের কথা বা হচ্ছে সমুদ্রের কথা এখানে বলতে পারবে না, ঠিক আছে। কিন্তু এইখানে ইচ্ছা করলে তোমার কিন্তু এই স্বাধীনতা এখানে দেওয়া আছে, কারণ এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ স্টোরি, ঠিক আছে। তো তুমি তোমার মতো করে পজিটিভ ওয়েতে এটা জাস্ট কমপ্লিট করে দিবা। তো এটা মোটামুটি অনেকটা ইজি ছিল আই থিঙ্ক, ঠিক আছে। তো ওকে, এখন হচ্ছে আমরা সেট সি নিয়ে কথা বলবো। দেখো সেই সলিউশনটা একদম ইজি। প্রথম যে তোমাদের পেসিসটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। আমরা জানি মার্টিন লুথার কিং, ওনার একটা বিখ্যাত বক্তব্য ছিল, সেটা তিনি দিয়েছিলেন যে বক্তৃতাটা, সেটার কি ইংলিশ মানে ওইটাই হুবহু লেখা আছে তোমাদের, এবং এখান থেকে আমাদের হচ্ছে 5টা এমসিকিউ আর হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন্স আনসার করতে হবে। এখন দেখো এত অনেক বড় গল্প, মেইনলি হচ্ছে তিনি অ্যাপারথাইড নিয়ে কথা বলছিলেন আমেরিকাতে। আমরা জানি যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ নামে মানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুইটা জাতি আছে, যাদের স্কিন হচ্ছে হোয়াইট তাদেরকে শ্বেতাঙ্গ, আর যার স্কিন হচ্ছে ব্ল্যাক মানে কালো তারা হচ্ছে কৃষ্ণাঙ্গ। হ্যাঁ, তো তাদের মধ্যে কি হতো যে অধিকারের দিক থেকে অনেক বৈষম্য, যে শ্বেতাঙ্গরা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পেত সরকার থেকে আর কৃষ্ণাঙ্গরা একটু কম সুবিধা পেত। হ্যাঁ, আর তারা হচ্ছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হতো, এটা সোশ্যালি, ফিজিক্যালি, মেন্টালি বিভিন্নভাবে তাদেরকে অনেক টর্চারের শিকার হতে হতো। এবং এই যে তাদের মধ্যে যে বৈষম্যটা আছে সেটাই ভেঙে দেওয়ার জন্য অনেক অনেক ব্যক্তিরা এটা নিয়ে কথা বলছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, ঠিক আছে। এবং তার একটা স্বপ্ন ছিল যে একদিন তার 4টা ছেলেকে তাদের স্কিন কালারের উপর কি স্কিন কালারের উপর বেস করে তাদেরকে যেন জাজ না করা হয়, যেন তাদেরকে কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের আচরণ বা তাদের কাজ এইসব দিয়ে যেন জাজ করা হয়, রাইট। এই সমস্ত ব্যাপার স্যাপার এখানে বলা ছিল। এখন হচ্ছে আমরা সরি এখন হচ্ছে আমরা 5টা যে এমসিকিউ আছে এটা আমরা দেখার চেষ্টা করব। দেখো তোমরা অনেকেই পেসিসটা পড়ে ফেলছো, তোমাদের অনেক ভালো নলেজ আছে এই পেসিস সম্পর্কে, সো আমরা পেসিসটা রিড আউট করছি না, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ফলস, এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন আগেই বলে রাখি, কারণ এখানে ইজ নট ফলস মিনস হোয়াট, এটা দ্বারা বোঝাচ্ছে নিচে কোনটা ট্রু। ইজ নট ফলস মিনস হচ্ছে ট্রু, রাইট। কোনটা মিথ্যা না মানে কোনটা সত্য, এখন আমাদের খুঁজে বের করতে হবে। দেখো গড ক্রিয়েটেড আস ইকুয়ালি, ওকে। এইখানে এই আমরা এখন পড়ি, দেখো তারপর হচ্ছে আলাবামা ইজ সিচুয়েটেড ইন, দেখো ব্রিটেন ওয়াজ দ্য গভর্নর অফ
Alabama is a gentleman. The speakers and his people are deprived of freedom, right? এখন তুমি যদি এখানে পেসিসটা পড়ো, রাইট, তাহলে তুমি দেখবা যে এখানে এই সম্পর্কে এই আমরা দেখবো যে অ্যালাবামা তো হচ্ছে আমেরিকাতে, তো এটা তো ভুল, রাইট? এটা তো তাহলে মানে মিথ্যা, নট ফলস হবে না, ডিরেক্ট ফলস হবে। এটা জেন্টলম্যান ছিল না, সে একজন সবচেয়ে বড় একটা কি খারাপ মানুষ ছিল, যার ঠোঁট দিয়ে বা তার মুখ থেকে সবসময় কী জড়তো, যে নালিফিকেশন এরকম শব্দগুলো তার বের হতো। গড ক্রিয়েটেড আস ইকুয়াল আনইকুয়াল, দেখো এটা যদি ইকুয়াল হইতো তাহলে আমরা এটা ধরে নিতাম ঠিক আছে, কারণ গড কী করছে আমাদের ক্রিয়েটেড বা ক্রিয়েটস আস ইকুয়ালি, রাইট, বা ইকুয়াল, কিন্তু আনইকুয়াল দ্বারা এটা ভুল হয়ে যাবে। এখন দেখো তাহলে আমাদের থাকতেছে কোনটা, দ্য লাস্ট ওয়ান, অ্যান্সার হবে এটা, দ্য স্পিকার অ্যান্ড হিজ পিপল আর ডিপ্রাইভড অফ ফ্রিডম, তারা হচ্ছে কি স্বাধীনতা থেকে তারা কি বঞ্চিত ছিল। পুরো গল্প পড়ে এটাই জানতে পারবা যে মার্টিন লুথার কিং জুনিয়র তিনিও একজন কি কৃষ্ণাঙ্গ ছিলেন। ওনার বক্তৃতা যদি দেখো তাহলে দেখতে পাবা যে অনেক মানুষের মাঝখানে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, এটাই হচ্ছে ওই বক্তৃতাটা, ঠিক আছে? সো দেখো এখন হচ্ছে আমরা বি নাম্বারে যাব, অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড অ্যান্ড অল ফ্ল্যাশ শ্যাল সি ইট টুগেদার, বলতেছে কি আমাদের যে লর্ড আছে বা প্রভুর যে গ্লোরি, এটা একদিন কি হবে, প্রকাশিত হবে, এবং সকল মানুষ এই ফ্ল্যাশ এই ফ্ল্যাশ দ্বারা কিন্তু মানুষকে মিন করা হচ্ছে, অল ফ্ল্যাশ শ্যাল সি ইট টুগেদার, সবাই এটা কী করবে, একসাথে দেখবে। তাহলে এটা দ্বারা নর্মালি কি মিন করা হচ্ছে, নর্মালি মিন করা হচ্ছে যে এই এই এটা এটা বলার পার্সপেক্টিভটা হচ্ছে বা প্রেক্ষাপটটা হচ্ছে যখন সব কিছু কী হয়ে যাবে, সকল বৈষম্য ভ্যানিশ হয়ে সব কিছু কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, যেখানে কোনো পার্থক্য থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সব কিছু সমান অধিকার সবাই পাবে, রাইট? তাহলে আমরা পাবো যে ইকুয়ালিটি অফ হিউম্যান বিংস, এটা কি মিন করা হচ্ছে, যখন কি হবে হিউম্যান বিংস তারা হচ্ছে ইকুয়ালি ট্রিটেড হবে সরকার দ্বারা, বা যেখানেই যাবে সমান সুযোগ সুবিধা পাবে, সে কালো না সাদা, সে হিন্দু না মুসলিম, সে কোন দেশ থেকে আসছে, কোন জাতি থেকে আসছে, কোন বর্ণ থেকে, তার তার গায়ের কী বর্ণ, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? এগুলো কোনো ডিপেন্ড করবে না, জাস্ট হচ্ছে তাকে ইকুয়ালি ট্রিট করতে হবে অ্যাজ এ হিউম্যান, ওইটার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো আমাদের বি নাম্বার এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা হচ্ছে সি নাম্বারে যাব। আচ্ছা, সি নাম্বারে কী বলা আছে, দ্য ওয়ার্ড প্রোডিজিয়াস, রাইট, ইন দ্য প্লেসেস ইমপ্লাইজ, এই প্রোডিজিয়াস দ্বারা কী বোঝানো হয়, ঠিক আছে? দেখো প্রোডিজিয়াস আমরা জানি যে বিশাল বা সুবিশাল বা অনেক বড় কিছু, রাইট? তাহলে দেখো ট্যালেন্টেড মানে হচ্ছে অনেক জ্ঞানী, তো এটা হবে না। আনপ্রোডাক্টিভ যেটা হচ্ছে অকর্মক, বা আমরা বলতে পারি আনপ্রোডাক্টিভ যেটা কি কিনা ভালো কিছু করে না, সে প্রোডাক্টিভ না, রাইট? ইম্পর্ট্যান্ট এটা হবে না। দেখো জাইগান্টিক আমরা জানি না, জাইগান্টিক বা জাইন্ট, হ্যাঁ, এর মানে হচ্ছে বিশাল বা সুবিশাল, তাহলে প্রোডিজিয়াসের সাথে এটা সরাসরি লিঙ্ক করে, ঠিক আছে? পরেরটা দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লেট ফ্রিডম রিং মিন, এই যে ফ্রেজটা আছে, ঠিক আছে, লেট ফ্রিডম রিং, এই ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে, এই ফ্রেজ দ্বারা বোঝানো হয়েছে যে এটার মানে হচ্ছে স্বাধীনতার স্বপ্নকে বাঁচতে দাও, মানে বাঁচতে দাও, হ্যাঁ, তার হচ্ছে এগুলো বাঁচবে, রিং করবে, রাইট? তাহলে দেখো বাঁচবে মানে কি হবে, আমাদের কি ফ্রিডম শুড বি অ্যাচিভড, যখন আমরা এটা কী করবো, অর্জন করব, তখনই তো স্বাধীনতার যে শব্দ আছে বা স্বাধীনতার যে রিংটা আছে বা স্বাধীনতার জিনিসটা কি বাঁচবে, রাইট? তাহলে আমরা কি দেবো, যখন আমরা অ্যাচিভ করব তখনই আমাদের এটা হবে, ফ্রিডম শুড বি অ্যাচিভড, তার মানে হবে এটা 3, অ্যান্সারটা হবে 3 নাম্বার। পরে দেখো, ফ্রি অ্যাট লাস্ট থ্যাংক গড অলমাইটি উই আর ফ্রি অ্যাট লাস্ট, দ্য ইমপ্লাইড হোপ ইন দ্য সেন্টেন্স ইজ, এইখানে ইমপ্লাইড বলতে কি, এটার ভিতরে যে নিহিত যে আশাটা আছে, হোপটা আছে, এই যে দুইটা লাইন এর ভিতরে নিহিত অর্থটা কি বা আশাটা কি, রাইট? তো এটা দেখো মানে অ্যাট লাস্ট মানে কি, আমরা অবশেষে কি আমরা কি পেলাম, স্বাধীনতা পেয়ে গেছি, স্বাধীনতা মানে একদম শেষের দিকে, রাইট? তো আমরা শুরুর দিকে যদি থাকে এগুলো আমাদের অ্যান্সারে হবে না। দেখো কি বলতেছে, ওপেনিং এ নিউ চ্যাপ্টার অফ ফার্দার ডিসক্রিমিনেশনের একটা নতুন চ্যাপ্টার শুরু হয়েছে না, এটা তো হবেই না। দ্য বিগিনিং অফ হোস্টিলিটি বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, দ্য হোস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা, এটাও না। আমরা এখন স্বাধীনতা পেয়ে গেছি, এটার মিনিং কোথায় পাচ্ছি আমরা ওইটা দেখবো। দ্য স্টার্টিং অফ ডিসক্রিমিনেশন বিটুইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, না এটা হবে না। এই যে দ্য এন্ডিং মানে হচ্ছে লাস্ট, রাইট? ডিরেক্টলি এটা এখানে আমরা লিঙ্ক করতে পারতেছি।
দ্য এন্ডিং অফ ডিসক্রিমিনেশন বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক। হোয়াইট এবং ব্ল্যাক জাতির মধ্যে যে ডিসক্রিমিনেশনটা আছে সেটাকে এখানে কি মিন করা হচ্ছে, রাইট? ওকে, তারপরে দেখো, ওকে এখন হচ্ছে আমরা বি পার্ট নিয়ে কথা বলবো। বি পার্টে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথম আছে যে হোয়াই ডিড দ্য স্পিকার হ্যাভ ড্রিম, মানে হচ্ছে স্পিকারের কেন স্বপ্নগুলো ছিল, রাইট? তাহলে প্রশ্ন হচ্ছে আমরা জানি যে আমরা গল্পটা পড়ে বা এই যে আমাদের যে পেসিসটা আছে এটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে আমেরিকান সমাজে দুইটা জাতি থাকে, মানে কালারের ভিত্তিতে, এটা হচ্ছে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, হোয়াইট বা ব্ল্যাক। তো হোয়াইটরা তো হচ্ছে সরকার থেকে অনেক ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে বা যেখানে যাচ্ছে সেখানে তারা হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে, বাট যে কালোরা ছিল বা যে কি বলবো কৃষ্ণাঙ্গরা ছিল তারা তেমন বেশি সুবিধা পেত না সরকার থেকে বা যেখানে, মানে সমাজের সকল স্তরে তারা নিষ্পেষিত বা হচ্ছে শোষিত হতো, রাইট? তো এই যে একটা তাদের মধ্যে কি ডিফারেন্স বা এই যে তাদের মধ্যে একটা দেওয়াল, এইটা ভেঙে দেওয়ার জন্য, সকলে সমান অধিকার পাওয়ার জন্যই কি এটা কিন্তু তার স্বপ্নগুলো ছিল। তো আমাদের এই পেসেসটা হচ্ছে একটা ছোট্ট পেসেস, এইটা হচ্ছে অনেক বড় একটা ভাষণ। তো তোমাদের একটা ছোটো একটা পার্ট এখানে দেওয়া হয়েছে। তো দেখো প্রশ্নটা তুমি কীভাবে অ্যান্সারটা করবে, দেখো আমরা অ্যান্সারটা এটা ভেবে করতে পারি, দ্য স্পিকার হ্যাড ড্রিমস because in American society people were not judged by the content of their character by দেখো but by the color of their skin। তোমার চরিত্র কেমন, তোমার কাজ কেমন, তুমি কি করছো সেইগুলো দিয়ে তাদেরকে জাজ করা হতো না। তাদেরকে কি দিয়ে জাজ করা হতো, তুমি কালা না সাদা, এটা তো হতে পারে না। এটা তো আমি তো ভাই আমি কালো এটার জন্য তো আমি দায়ী না, বা আমি শ্বেতাঙ্গ এর জন্য তো আমি দায়ী না, আমি কি করছি তার জন্য আমি দায়ী, রাইট? সো তাদেরকে কী করতো, ওই সমাজে কী হতো, ওই কালারের উপর বেস করে তাদেরকে জাজ করা হতো। তো লেখক কী চেয়েছিলেন যে না, কালারের উপর জাজ করা যাবে না, তুমি হচ্ছে আমি কি কাজ করতেছি সেটা যদি খারাপ হয় দেন তুমি আমাকে খারাপ বলতে পারো, আর আমার কাজগুলো যদি ভালো হয় দেন তুমি আমাকে মাস্ট অ্যাপ্রিসিয়েট করবা, ঠিক আছে? তো এইটাই ছিল। দেন অ্যান্ড দেয়ার ওয়াজ এ মাউন্টেন অফ ডেসপায়ার, দেখো হতাশার একটা কি মাউন্টেন ছিল, মানে একদম পর্বত ছিল। অ্যান্ড জ্যাগলন দেখো ডিসকর্ড অ্যামাং দ্য পিপল, এবং মানুষের মধ্যে অনেক ডিসকর্ড, অমিল ও মতনৈক্য ছিল, রাইট? দ্য স্পিকার ড্রিমড দ্যাট ওয়ান ডে দ্য গ্লোরি অফ অলমাইটি would be revealed through the eradication of all differences and prevailing among the American people। বলেছে যে একদিন এই সবগুলো কি হয়ে যাবে, ইরাডিকেট হবে, এগুলো ধ্বংস হয়ে যাবে, এবং কি হবে সৃষ্টিকর্তার যে গ্লোরি এটা কি হবে প্রকাশ পাবে, এবং মানুষ মানুষ হিসাবে ট্রিট হবে, একমাত্র তাদেরকে তাদের কাজ দ্বারাই তাদেরকে কি করা হবে, জাজ করা হবে, অন্য কোনো কিছুর উপরে না, ঠিক আছে? তো দেখো এখন দেখো বি নাম্বার প্রশ্ন, how the black treated before achieving their freedom। দেখো বিফোর অ্যাচিভিং তার মানে তাদের স্বাধীনতা পাওয়ার আগে, রাইট? বিফোর আগে তাদেরকে কিভাবে ট্রিট করা হতো। দেখো তাদের স্বাধীনতার আগে তাদেরকে কি ওই যে তারা হচ্ছে তাদেরকে কালার দ্বারা তাদেরকে জাজ করা হতো, তাদেরকে কি ক্যারেক্টার দ্বারা জাজ করা হতো না, রাইট? তো এইগুলোই তো অ্যান্সার। অ্যান্সারে জাস্ট তুমি এইভাবে লিখবা দ্য ব্ল্যাক ওয়ার নট ট্রিটেড ইকুয়ালি। হ্যাঁ এটা তো তারা হচ্ছে সমানভাবে কি ইকুয়ালি ট্রিট হইতো না, তারা হচ্ছে ইকুয়াল রাইটস বা যে অধিকারগুলো আছে সেগুলো পেতো না, রাইট? অ্যাজ দ্য হোয়াইট অ্যান্ড অ্যাজ দ্য হোয়াইটস, দেখো সাদাদের মতো তারা কি ইকুয়ালি ট্রিটেড হতো না। দ্য ব্ল্যাক ওয়ার ইন দ্য অ্যাডভার্স situation in America, they were afflicted with the heat of injustice and the heat of oppression, right? And they were judged by the color of their skin, but not by the content of their character। তো দেখো তিনটা বিষয় এখানে অ্যাড করা হয়েছে, তুমি দুইটা অ্যাড করতে পারো। একটা হচ্ছে তাদেরকে স্কিন কালার দ্বারা জাজ করা হতো, তাদেরকে কাজ বা আচরণ দ্বারা জাজ করা হতো না। তো এটা ছিল তাদের স্বাধীনতা পাওয়ার আগের রূপ। আরেকটা কী ছিল, আরেকটা হচ্ছে তারা কি ইকুয়ালি ট্রিট হতো না, যেমন সুযোগ সুবিধাগুলো হচ্ছে শ্বেতাঙ্গদেরকে দেওয়া হতো তেমন সুযোগ সুবিধা কি কৃষ্ণাঙ্গদেরকে দেওয়া হতো না। তো এই দুইটা টপিক যদি তুমি লিখতে পারো তাহলেই এনাফ, ঠিক আছে? তারপর দেখো আমরা সি নাম্বার কী করবো, হোয়াট ডাজ দ্য স্পিকার ড্রিম ফর হিজ 4 চিলড্রেন। দেখো তুমি যখন এই পেজটা পড়বা তুমি তখন দেখতে পাবা যে তার 4টা শিশু যে ছিল বা বাচ্চা ছিল, হ্যাঁ চিলড্রেন, তার একটা স্বপ্ন ছিল তারা এমন একটা সমাজে বসবাস করবে, আমেরিকার দেশে এমন একটা সমাজে বসবাস করবে যেখানে তাদেরকে কী করা হবে না, তাদেরকে স্কিন কালার দ্বারা তাদেরকে জাজ করা হবে না, তারা তাদের কাজ দ্বারা তাদের আচরণ দ্বারা তারা যা করবে ওইটা দ্বারা তাদেরকে কী করা হবে, জাজ করা হবে, রাইট? তো আমরা দেখো অ্যান্সারটা কীভাবে করব। The speaker dreams for his 4 children that they will one day live in a nation where they will not judged by the color of their skin। দেখো কালার অফ দ্য স্কিন দ্বারা তাদেরকে জাজ করা হবে না, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের ক্যারেক্টারের কন্টেন্ট দ্বারা তাদেরকে কী করা হবে, জাজ করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে তার স্বপ্ন তার 4টা শিশুকে নিয়ে।
এবং আমেরিকা সমাজ থেকে বা আমেরিকান কান্ট্রি থেকে সে এটাই প্রত্যাশা করছে, রাইট? একটা গ্রেট নেশন হওয়ার জন্য। পরে দেখো, হোয়াট ট্রান্সফরমেশন উইল হ্যাপেন ইন দ্য স্টেট অফ মিসিসিপি। তো আমরা যদি গল্প পড়ি আমরা দেখবো যে মিসিসিপিতে হিট অফ ইনজাস্টিস, রাইট, এমন অনেক, মানে এই স্টেটটা সবচেয়ে বেশি কী ছিল, কী বলবো, যে সবচেয়ে বেশি এখানে কি ইনজাস্টিস ছিল, যে কৃষ্ণাঙ্গদেরকে সবচেয়ে বেশি এখানে কী করা হতো, নির্যাতিত করা হতো। তো তার একটা স্বপ্ন ছিল এই জায়গাটা যেন কি হয়, একটা কি, মানে একটা ভালো জায়গাতে পরিণত হয় যেখানে কি সবাই ইকুয়াল রাইটস পাবে, হ্যাঁ, একটা ওসিসে বা মরুদ্যানে যেন কি পরিণত হয়। তাহলে দেখো অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো, অ্যান্সারটা আমরা লিখবো দ্য স্টেট অফ মিসিসিপি, দেখো, ইনফিউজড উইথ দ্য ইনজাস্টিস অ্যান্ড অপারেশন, দেখো এইগুলো অপারেশন এবং ইনজাস্টিস দিয়ে এগুলো পরিপূর্ণ, উইল বি ট্রান্সফর্ম ইনটু, দেখো কোথায় হবে ট্রান্সফার, এ হ্যাভেন অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস ওয়ান ডে, এটা কি হয়ে যাবে, ফ্রিডম এবং স্বাধীনতা এবং ন্যায় বিচারের একটা কি ইয়ে হয়ে যাবে, হ্যাভেন হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে, ঠিক আছে? তো তার এটাই ছিল স্বপ্ন, ঠিক আছে? ওকে, আমাদের এখন লাস্ট কোয়েশ্চেন, দেখো কি হচ্ছে, ওয়ান ডে, ওকে, ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড অ্যান্ড এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো। তার মানে বুঝতে পারতেছো, দেখো ভ্যালিগুলো কি হচ্ছে, এই আমাদের ভ্যালিগুলো এক্সল্টেড হয়ে যাবে এবং হিল বা মূল হিলগুলো কি হয়ে যাবে, শ্যাল বি মেড লো, যে আমাদের পাহাড় বা ছোটো পাহাড়গুলো যাতে এগুলো কি প্লেন করা হবে, নিচু করা হবে। তার মানে উঁচু একটা পাহাড় এটা কেটে নিচু করবে, তার মানে নিচু জায়গার সাথে উঁচু জায়গাটা কি হয়ে যাবে এখন, প্লেন, সমান সমান হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছো, যারা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে সমাজ থেকে এবং যারা কম সুযোগ সুবিধা পাচ্ছে তারা সবাই কি হয়ে যাবে, এখন এক লেভেলে চলে আসবে। যেমনটা পাহাড়টা কেটে বা হিল বা মূল হিলটা কেটে আমরা প্লেন করে ফেলবো, প্লেন ভূমির সাথে সমান করে ফেলবো, ঠিক আছে? এইটা কিন্তু রূপক অর্থ দ্বারা বোঝানো হয়েছে। এখন অ্যান্সারটা তুমি কীভাবে লিখবা, দেখো আমরা একটু দেখাই। অ্যান্সারটা লেখার জন্য তুমি জাস্ট লিখবা, বাই দিস এক্সপ্রেশন মার্টিন লুথার কিং জুনিয়র মিনস দ্যাট ওয়ান ডে দ্য ডিফারেন্স prevailing among the people of American will get abolished। বুঝতে পারছো যে ডিফারেন্সটা আছে, তুমি এটা এইভাবে বলতে পারো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, হ্যাঁ, এটা কি হয়ে যাবে, উইল বি অ্যাবলিশড, হ্যাঁ, উইল বি এন্ড, শেষ হয়ে যাবে। তুমি যেভাবেই করো সেভাবেই রাইট হবে। অ্যান্ড দেন অল আমেরিকান পিপল উইল এনজয় ইকুয়ালিটি অ্যান্ড হ্যাপিনেস, এবং তারপর সকল আমেরিকান মানুষগুলো কি একদম হ্যাপিনেস বা ইকুয়ালিটি এগুলোকে এনজয় করা শুরু করবে। তাহলে দেখো একদম ইজি ছিল, যারা পড়ছো তাদের জন্য একদম ইজি, ঠিক আছে? তবে আমাদের এখানে একটু শর্ট ভার্সনটা দেওয়া আছে, তো পুরো পেসেজটা দেওয়া নাই, এর জন্য হয়তো বা কিছু প্রশ্নের আনসার তোমাকে একটু চিন্তা করে নিতে হবে, ওই আগের সাথে রিলেট করতে হবে পুরো পেসেজটার সাথে, ঠিক আছে? ওকে, তো অলরেডি হচ্ছে আমরা 1 নং করে ফেলছি, 1 নংয়ের এ আর বি পার্ট শেষ। এখন হচ্ছে আমরা 2 নংয়ে মুভ করব। তো 2 নংয়ে মুভ করার জন্য আমাদের কি করতে হবে, একটা ফ্লো চার্ট করতে হবে, রাইট? তো ফ্লো চার্টটা কি অ্যাকচুয়ালি হচ্ছে, তোমাদের এখানে যে গল্পটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা গোল্ডস্মিথ না, রাইট, এটা হচ্ছে ওকে, একটা বাচ্চা, রাইট, জেরি, সে হচ্ছে কি করে কাটতে পারে এবং একজন লেখক ছিল এবং সে হচ্ছে একজন কোথায় থাকতো, সে হচ্ছে অরফানেজে থাকতো, মানে হচ্ছে অনাথ আশ্রমে থাকতো। এখান থেকে সে গিয়ে কাঠ চপিং করে বা উড চপিং করে সে তার জীবিকা নির্বাহ করতো। এইটা নিয়ে একটা গল্প। তো দেখো যখন তুমি হচ্ছে ফ্লো চার্ট করবা তখন মূল কথা হচ্ছে কি ডিরেকশন দেওয়া আছে তোমার প্রশ্নে, এটা সবার আগে এটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে অনেক কিছু লেখা থাকে একটা পেসেজে, এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টগুলো তুমি লিখবা, রাইট? এটা তোমাকে প্রথম বুঝতে হবে, দেন ওই বিষয়গুলো তোমার খুঁজতে হবে পুরো পেসেজে। এখন দেখো আমরা দেখি কি চাচ্ছে তারা। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেড এ ফ্লো চার্ট। ওকে, আমরা ফ্লো চার্টগুলো বানাবো, ঠিক আছে? শোয়িং দ্য জ্যারিস এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার ইচ অফ দ্য বক্সেস। ওকে, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। তার মানে দেখো জ্যারির যে এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার আছে এগুলো আমাকে দেখানো লাগবে। মানে জ্যারি তো একজন মানুষ, তার অসাধারণ কাজগুলো কী কী আছে, সে মানে একটা ছোটো ছেলে, সে অসাধারণ কাজগুলো মানে যেগুলো তার সাথে যায় না বাট সে করতে পারে, বা যেগুলো আসলেই তার সাথে মানানসই না বাট সেগুলো পারে, এগুলো হচ্ছে অসাধারণ, ঠিক আছে? আর সাধারণ তো আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, তার মধ্যে আছে, ওর মধ্যে আছে, রাইট? অসাধারণ কী আছে, এনিথিং স্পেশাল, হোয়াট ইজ স্পেশাল ইন হিম? ওকে, লেটস ফাইন্ড আউট। প্রথম আমাদের একটা দেওয়া আছে, আমরা একটু চেষ্টা করি। দেখো, এ বয় বলা আছে, এ বয় অফ ইন্টিগ্রিটি, একটা মানুষের একটা বাচ্চা কি ইন্টিগ্রিটি সহ আছে, মানে ইন্টিগ্রিটিটা তার মধ্যে আছে, ঠিক আছে? তো চলো আমরা বাকিগুলো খোঁজার চেষ্টা করি। এই যে দেখো, তুমি যদি এখানে দেখো নো দ্য ওয়ার্ড দ্যাট কামস
টু মি ইজ ইন্টিগ্রিটি। তার মধ্যে একটা ইন্টিগ্রিটি আছে এবং ওই বাচ্চাকে দেখার পরে লেখকের মনে কী কী আসছে, কী কী তার গুণাবলী তার মধ্যে আসছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে ইন্টিগ্রিটি অ্যান্ড ইট ইজ দেখো ব্যাটেড অন কারেজ। তার মানে কী হচ্ছে দেখো কারেজ, বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। তাহলে একটা কি কারেজ আছে, তাহলে আমরা বলতে পারি এ বয় অফ কারেজ আমরা বলতে পারি, ঠিক আছে। প্রথমটা তো আমরা অলরেডি বলে দিছি তারা এ বয় অফ ইন্টিগ্রিটি। তারপরের শব্দটা কি, তাকে কি দিয়ে বিশেষণ করা হচ্ছে, কারেজ। তাহলে আমরা বলবো এ বয় অফ কারেজ, ঠিক আছে। পরে দেখো পরে কি বলা আছে, বাট ইট ইজ মোর দেন ব্রেভ। তাহলে দেখো এই ব্রেভ শব্দটা আমরা একটা কি নাউন নিয়ে যাব, এ পার্সন। দেখো সরি এ পার্সন তুমি এ বয়ও বলতে পারো, এ পার্সন অফ ব্রেভারি, এ বয় অফ ব্রেভারি তুমি এভাবেও বলতে পারো, ডাজন্ট ম্যাটার, পার্সন বয় যেটাই বলো না কেন এটাই রাইট হবে। পরে দেখো আমরা কি আছে, দেখো হি ইজ অনেস্ট। তো এটাও আমরা হচ্ছে তার একটা কি এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি আমরা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এ বয় অফ অনেস্টি। তাহলে আমরা বলতে পারি অ্যান আইকন অফ অনেস্টি। বলতেছে একটা কি অনেস্টির একটা কি প্রতীক। তুমি আইকনও দিতে পারো, এ বয় ও দিতে পারো, অ্যান্ড মোরালিটি। আইকন শব্দটা এখানে বেটার, খুব ভালো স্যুট করে এখানে, হ্যাঁ। তারপরেরগুলো কি আছে দেখো, অ্যান এক্সাম্পল অফ রেসপন্সিবল। সে কি অনেক রেসপন্সিবল ছিল, কারণ নিজে কাজ করে নিজের লাইফটাকে সে কী করতেছে, অতিবাহিত করতেছে, রাইট। তাহলে সে একজন অবশ্যই রেসপন্সিবল একটা বাচ্চা, রাইট। ফ্রি উইল এজেন্ট, এটা কি তার নিজের ইচ্ছা মতো সে চলাফেরা করতে পারে। কেউ আমাকে বেঁধে রাখবে, বাউন্ড করবে, সে আমাকে ধরো আমাকে কাজ করার মানে আমাকে কেউ দিক নির্দেশনা দেবে, নো। সে নিজের ইচ্ছা খুশি মতো যা মনে চায় তাই করে, ঠিক আছে। আমরা বলতে পারি ফ্রি উইল এজেন্ট, রাইট। একটা মুক্ত চিন্তার এজেন্ট বা প্রতিনিধি সে। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো এটা যখন পড়বা তুমি ফ্লো চার্টগুলো প্রথমে হচ্ছে ডিরেকশনটা পড়বা যে কী চাচ্ছে অ্যাকচুয়ালি, রাইট। দেন ওই বিষয়গুলো বেসিস থেকে ফাইন্ড আউট করবা, ঠিক আছে। তো ফ্লো চার্টগুলো ইজি হয়, অনেক বেশি ইজি হয়। তুমি হচ্ছে একটু জাস্ট যদি একটু কেয়ারফুলি পড়াশোনা করো, দেন ফ্লো চার্ট তেমন কঠিন না। তো অলরেডি হচ্ছে আমরা কোয়েশ্চেন নং 2 করে ফেলছি। এখন দেখো আমরা কোয়েশ্চেন নং 3তে চলে যাব। কি চাচ্ছে 3তে? তো আমরা জানি একটা বক্স দেওয়া থাকবে, ইনফরমেশন এখানে আমাদের অ্যাড করতে হবে। দেখো রিড দ্য অ্যাবভ পেজেস অ্যান্ড কমপ্লিট দ্য টেবল বিলো উইথ গিভেন ইনফরমেশন। আমরা দেখি এখানে কি চাচ্ছে। তো আমরা আগে একটু গল্পটা নিয়ে কথা বলি। গল্পটা হচ্ছে একটা তোতা পাখির গল্প। তো তোমরা জানো, সরি এখানে তোতা পাখি না, এখানে একটা পাখির গল্প ছিল যে হচ্ছে আনলেটার্ড। সে একজন নিরক্ষর, সে জানে না কীভাবে কথা বলতে হয়, কীভাবে সম্মান জানাতে হয়, রাইট। তো রাজা এটা জানার পর খুবই কি অখুশি হইলো, যে বললো তারা তো অনেক বেশি কি ফল নষ্ট টষ্ট করতেছে, কিন্তু সে কেন নিরক্ষর থাকবে। দেন হচ্ছে সে অর্ডার দিল যে এই পাখিকে কি দাও, শিক্ষা দাও, তাকে শিক্ষিত করে তোলো, রাইট। দেন হচ্ছে কি মহাযজ্ঞ চলে গেলো, এটা তো আমরা জানি। একদল গেল যে কেমনে কী করা যায়। তো একজন কি একটা খাঁচা বানাইলো, তারপর হচ্ছে তার দেখাশোনা করার জন্য একটা ম্যানেজমেন্ট ক্রু নিয়ে আসলো। তারপর হচ্ছে তাকে এখন শেখাতে হবে, এই জন্য স্ক্রাইব লাগবে। স্ক্রাইব বলতে হচ্ছে এই যে লিখন, যে লেখা থাকে, খোদাই করা লেখা থাকে, এই সমস্ত ওইগুলো কি করা হলো ওই পাখির যে কেজের ভিতরে কি দেওয়া হইলো। তো আলটিমেটলি পাখি কেমন আছে, পাখিকে খাবার দেওয়া হচ্ছে কি হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে কি না হচ্ছে না, এইগুলো কেউ মনিটর করতো না। মানে পাখি ব্যতীত বাকি সব দিকেই কি অনেক বেশি ফোকাস করা হয়েছিল, রাইট। এই জন্য দিন শেষে আমরা দেখতে কি পাচ্ছি যে পাখিটা মারা গেছে। আর যারা ছিল ওই চাটুকার, হ্যাঁ, তারা অনেক অনেক টাকা নিয়ে গেছে এবং ওই রাজার কাছ থেকে। তো এটা কাইন্ড অফ হচ্ছে রাজার বোকামি আমরা বলতে পারি। তো আমরা ওইদিকে যাব না, আমরা যে পেসিসটা ফিল আপ করবো। দেখো এখানে বলা হচ্ছে হোয়াট বা হু, কি বা কে আমরা সাবজেক্ট হিসেবে পাবো, হয়তো বা কি একটা বস্তু বা কোনো ম্যাটার আমরা পেতে পারি, থিঙ্ক যে কোনো। আর হু কে, ইভেন্ট অর অকারেন্স কি ঘটেছিল এটা আমরা পাবো। হোয়াট কি ঘটেছিল, আবার হোয়াট আছে, অ্যান্ড হোয়ার অ্যান্ড হোয়াই কোথায় এবং কেন ঘটেছিল, এটা আমাদের বের করতে হবে। দেখো প্রথম বলা আছে এ গোল্ড স্মিথ, একজন স্বর্ণকার, ড্যাশ এ গিল্ডেড কেজ, হোয়াই অ্যান্ড হোয়ার। দেখো এখন আমাদের বের করতে হবে একজন গোল্ড স্মিথ কী করেছিল, রাইট। এখন দেখো আমরা যদি চলে যাই শুরুতে, তাহলে আমরা দেখবো যে একদম প্রথম লাইনে বলা আছে এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন এ, দেখো গিল্ডেড কেজ, একটা কি সে কাজ শুরু করছে একটা কি গিল্ডেড কেজ বানানোর জন্য, হ্যাঁ। ইট টার্নড আউট টু বি অফ সাচ এক্সিকিউট ওয়ার্কসম্যানশিপ দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর এ লুক। ওকে, তো আমরা বুঝতে পারছি আমাদের এত পড়তে হবে না, সে হচ্ছে কাজ শুরু করছে। তাহলে আমরা এটা বলতে পারি যে সেট টু ওয়ার্ক এ গিল্ডেড
কেজ, তুমি এটাও দিতে পারো, অথবা তুমি ধরো এটা মেড, যেহেতু অতীতের কাহিনী আমরা বলতে পারি মেড, সে কি বানিয়েছিল, কিসের জন্য বানিয়েছে বলো, ওইটাকে কি আনলেটার্ড যে এটা আছে, পাখিটা আছে, এটাকে কি শিক্ষিত করে তোলার জন্য, রাইট? তো এটা ছিল ফার্স্ট স্টেপ তাদেরকে। তাহলে আমরা প্রথমেই দিব মেড, সে বানিয়েছিল। এবং যেখানে কেন বানিয়েছিল, যেখানে where দ্য আনলেটার্ড বার্ড উড বি গিভেন এডুকেশন, তাদেরকে কী দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে, ঠিক আছে? তো এটা তুমি যদি এখানে পড়ো তাহলে পাবা, একদম সরাসরি এখানে দেওয়া নাই এটা, এই যে দেখো দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, এটা না, এটা এখানে আসবে না। ওকে, তার মানে এটাই বুঝতে পারছি যে আমরা পুরো গল্পে যদি প্রথম পার্টটা এখানে দেওয়া নাই, প্রথম পার্টটা যদি আমরা জানি তাহলে এটাই আমরা বুঝতে পারি যে গোল্ড স্মিথ কী করলো, একটা কি কেজ বানালো, এবং যেখানে কি করা হবে, ওই অশিক্ষিত পাখিটাকে কি করা হবে, শিক্ষিত করা তোলা, মানে শিক্ষা দেওয়া হবে, শিক্ষিত করা হবে, রাইট? এটা ছিল স্টেপ। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, দেখো আমাদের কী বের করতে হবে। দ্য গোল্ড স্মিথ গট, সে পেয়েছিল, কি পেয়েছিল, বিকজ মেকিং অফ এ বিউটিফুল কেজ, এই সুন্দর কেজটা বানানোর জন্য সে কি পেয়েছিল। চলো আমরা হচ্ছে এখানে চলে যাই, তাহলে দেখো দেখো দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড, দেখো ডিলাইটেড মানে হচ্ছে তাকে ডিলাইট করা হয়েছে, তাকে খুশি করা হয়েছে, তার মানে সে পেয়েছে, একই অর্থ এখানে রিসিভ করা, মানে রাজা দিয়েছে, তার মানে সে পাইছে, রাইট? টু গেট অ্যা ব্যাগ ফুল, এই যে দেখো অ্যা ব্যাগ ফুল অফ মানি অ্যাজ এ রিওয়ার্ড, দেখো অ্যাজ রিওয়ার্ড, পুরস্কার হিসেবে তাকে কি এক ব্যাগ কি টাকা দেওয়া হয়েছে, এবং ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং সে কি বাড়িতে চলে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, তাকে কি দেওয়া হয়েছে, যদি এখানে আমাদের বের করতে হবে হোয়াট কি দিয়েছিল, তাহলে আমরা জাস্ট লিখে দিব যে এটা অ্যা ব্যাগ অফ মানি, রাইট? অ্যা ব্যাগ ফুল অফ মানি, তুমি এটা জাস্ট লিখে দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো সো আমরা হচ্ছে বি ডান, সি ডান। এখন আমরা দেখো, এখন হু বা হোয়াট এখানে বের করতে হবে। কেম টু গিভ লেসন্স টু বার্ড, কে পাখিটাকে কি লেসন্স দিতে আসলো, ঠিক আছে? এখন দেখো আমরা দেখি, দেখো এ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, এটা একদম সরাসরি এখানে লেখা আছে এ টিচার, তাহলে আমরা এটা ডিরেক্ট এখান থেকে পিক করে নিয়ে যাবো এ টিচার, আর পুরো লাইনটা তো এটাই দেওয়া আছে, গিভ টু লেসন দ্য বার্ড, ঠিক আছে? আমরা দিব যে এ টিচার, রাইট? এ টিচার, ওকে ওকে। পরে দেখো আমাদের কি দ্য স্ক্রাইবস মেড, কি স্ক্রাইবসরা কি বানিয়েছে বলো, স্ক্রাইবসরা কি বানিয়েছিল একটু আমরা দেখি। এখন স্ক্রাইব দিয়ে কি আছে দেখো, ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউ সেন্ট ফর স্ক্রাইবস, ওকে দে মেড, এই যে দেটা কারা, এই দেটা কার প্রনাউন বলো, এই স্ক্রাইবসদের প্রনাউন, রাইট? দে মেড মাল্টিপল কপিজ অফ, দেখো ভেরিয়াস টেক্সট, তাহলে তারা কি বানিয়েছে আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে মাল্টিপল, অনেক অনেক কপি তারা কি বানিয়েছে, রাইট? তো অনেক কপিটা জাস্ট আমরা এখানে লিখে দিব, দ্য স্ক্রাইবস মেড মাল্টিপল কপিজ অফ টেক্সট, রাইট? এটা জাস্ট এখানে আমরা লিখে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখন অ্যান্সারটা আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি, তোমরা ওইখানে পরীক্ষার প্রশ্নে লিখবা যে মাল্টিপল কপিজ অফ ভেরিয়াস টেক্সট, রাইট? তো লিখতে পারলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। এখন দেখো দ্য স্ক্রাইবস দেয়ার ওয়েজ অন টু ব্লকস, দেখো তারা হচ্ছে সারের উপর দিয়ে তারা কী করছে, তাদের যে ওয়েজ বা তাদের যে কি ছিল, যে মজুরি ছিল, সেটা কি নিয়ে যাচ্ছে, তার মানে কী পরিমাণ টাকা তারা পেয়েছিল রাজার কাছ থেকে, জাস্ট ইমাজিন করার চেষ্টা করো, যদিও এটা কল্পকাহিনী বা লোককাহিনী, বাট জাস্ট একবার চিন্তা করো বিষয়টা, ঠিক আছে? তো আমরা দেখি, এই যে দেখো দ্য স্ক্রাইবস কী করলো, লুডেড বহন করলো, দেয়ার ওয়েজেস, দেখো তাদের যে ওয়েজেস বলতে তাদের যে মজুরিটা, যে তারা বেতনটা পেয়েছিল কেস বানানোর জন্য, সরি স্ক্রাইব বানানোর জন্য, মাল্টিপল কপিস বানানোর জন্য, অন টু বুলক, রাইট? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মেইন লাইন। তো আমাদের এই একটা শব্দ এখান থেকে মিসিং আছে, এটা জাস্ট আমরা এখান থেকে পিক করে আমরা এখানে বসিয়ে দিব, রাইট? লোডেড, রাইট? তো অ্যান্সারটাও আমরা একটু দেখে নিই, অ্যান্সারে তুমি জাস্ট হচ্ছে তোমার মতো করে লিখিয়ে দিবা দ্য লোডেড, ঠিক আছে? তো তেমন কঠিন কিছু না, এটা একদম ইজি মনে হচ্ছে আমার কাছে, সবচেয়ে ইজি। পরে দেখো ওয়ার কনস্ট্যান্টলি বিজি ফর লুকিং আফটার, এখন আমাদেরকে দুইটা বের করতে হবে, কারা বিজি ছিল এবং দেখো কী নিয়ে বিজি ছিল, হোয়াট বের করতে হবে, রাইট? আমাদের এখানে কিন্তু একটা দেওয়া আছে, এটা কিন্তু ভাই বোন এটা কিন্তু চোখে পড়া লাগবে তোমাদের, না কিন্তু একটা মার্ক থাকবে না। তাহলে আমরা কারা বিজি আছে আগে এটা আমরা বের করি। এই যে দেখো এখানে বলাই আছে দ্য নেফিউজ ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, তাহলে আমরা দুইটা অলরেডি পেয়ে গেছি, রাইট? একটা হচ্ছে দ্য নেফিউ আর একটা হচ্ছে কি নিয়ে, দ্য এক্সপেন্সিভ কেজ, হ্যাঁ অলরেডি, তাহলে আমরা দুইটা পেয়ে গেছি, তাহলে আমরা জাস্ট লিখে দিব এখানে দ্য নেফিউ, রাইট? দ্য নেফিউ কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য
এক্সপেন্সিভ, এই এক্সপেন্সিভ কেসটা নিয়ে তারা কি অনেক বেশি বিজি ছিল, রাইট? আমরা যে এখানে জাস্ট লিখে দিব দ্য নেফিউজ, ওকে, দ্য এক্সপেন্সিভ কেস, রাইট? ওকে, এখন দেখো a large ড্যাশ, এই যে এখানে দেখো অর্ধেকটা দেওয়া আছে আর অর্ধেকটা তোমাকে লিখতে হবে, ওয়াজ নিডেড। এখন দেখো আরেকটা প্রশ্ন, আরেকটা পার্ট এখানে দেওয়া হচ্ছে হোয়াই বা হোয়ার, কেন বা কি জন্য, আমাদের দুইটা পার্ট বের করতে হবে, রাইট? তো এখন দেখো ওয়াজ নিডেড a large কি, এই যে দেখো a large maintenance crew, তাহলে অলরেডি আমরা এটা পেয়ে গেলাম, মেইনটেনেন্স ক্রু হবে আমাদের একটা পার্টের অংশ। ওয়াজ নিডেড অ্যান্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম, কেন? তাদেরকে কি সুপারভাইজ করার জন্য, দেখাশোনা করার জন্য, মানে এত পরিমাণ তারা হচ্ছে কি বলবো, এটা শ্রমিক নিয়েছে, এখন ওই শ্রমিকগুলোকে দেখাশোনা করার জন্য বা সুপারভাইজ করার জন্য আরও মানুষ দরকার। চিন্তা করো বিষয়টা, যে একটা পাখিকে শিক্ষা দিবে আর তারা কি পরিমাণ মানে কাজ হাতে নিয়েছে, হ্যাঁ, জাস্ট একবার চিন্তা করার বিষয়। তাহলে আমরা জাস্ট লিখবো যে মেইনটেনেন্স ক্রু টু সুপারভাইজ দেম, এবং তাদেরকে সুপারভাইজ করার জন্য, দেখার জন্য, ঠিক আছে? ওকে, এখন তো আমরা অলরেডি 3 শেষ করে ফেলছি, এখন হচ্ছে আমাদের 4 হচ্ছে একটা তোমার কি, এটা বলো, ও তোমাকে একটা পেসেজ লিখতে হবে বা প্যারাগ্রাফ লিখতে হবে, সরি পেসেজ না, রাইট এ প্যারাগ্রাফ অন প্রাইস হাইক। ওকে, ওকে, প্রাইস হাইক মানে কি, মুদ্রাস্ফীতি, মানে টাকার মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো? মুদ্রাস্ফীতি বলতে তুমি কি হচ্ছে মূল্যস্তর বেড়ে যাবে বাট তোমার কি আয়টা বাড়বে না, মানে এক কথায় হচ্ছে কি, আমাদের যে নেসেসারি যে দ্রব্যগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে এগুলোর দাম অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? তোমার টাকা হয়তো বা তোমার কি হবে, বেতন হয়তো বা বাড়বে বাট টাকার মূল্যটা কমে যাবে আর দ্রব্য মূল্যটা অনেক বেশি বেড়ে যাবে, এটাকে বলা হয় প্রাইস হাইক। এখন দেখো এটা নিয়ে তুমি, প্রাইস হাইক নিয়ে তো আমরা হচ্ছে সেই ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসছি, রাইট? এটা নিয়ে তো তেমন বেশি লেখার কিছু নাই। এখন প্রাইস হাইক বিষয়টা কি, তুমি জাস্ট তোমার মতো করে প্রথম সংজ্ঞাটা দিলা, যে এটা when the prices of daily necessaries rise and go beyond the purchasing capability of common people is called it price hike। যখন কি দ্রব্যগুলোর কিনার যে টাকাটা, এটা কি সাধারণ মানুষের সামর্থ্যের ঊর্ধ্বে চলে যায়, তাকে কি বলা হয়, প্রাইস হাইক বলা হয়। এখন প্রাইস হাইকটা আমাদের ইকোনমির জন্য খুবই একটা খারাপ জিনিস, কারণ প্রাইস হাইক যখন হয় তখন ইকোনমিতে কি একটা ধস চলে আসে, অর্থনৈতিক ধস চলে আসে, রাইট? এটা জাস্ট এগুলো বললা যে এটা কাইন্ড অফ হচ্ছে একটা ইনফ্লেশন, মানে মূল্যস্তর বৃদ্ধি হয়ে যায়, এগুলো জাস্ট এক্সপ্লেন করে দিলা। এবং কারা বেশি সাফারার হয়, কারা বেশি লাভ হয়, এবং এটা কি দেশের ইকোনমিতে কেমন হয় না হয়, এটা জাস্ট হচ্ছে ওভারঅল একটা ভিউ দিয়ে দিলা, তেমন বেশি কঠিন কিছু না প্রাইস হাইকে, ঠিক আছে? তো তুমি এটা জাস্ট এভাবে বললা, দেখো প্রাইস হাইক ইজ এ সিরিয়াস বেইন ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ, এটা আমরা জানি। দ্য ভাস্ট মেজরিটি অফ আওয়ার কনজিউমার্স আর হার্ড হিট বাই দ্য রিসেন্ট হাইক ইন প্রাইস অফ দ্য ডেইলি নেসেসারি। তো আমরা জানি যখন ধরো এখন চালের দাম যত আছে যদি ডাবল হয়ে যায়, ঠিক আছে, যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, একদম খেটে খাওয়া মানুষ, ডেইলি আনে ডেইলি খায়, তাদের অবস্থাটা কেমন হবে বোঝার চেষ্টা করো। হয়তোবা যারা বিলিনিয়র বা মিলিনিয়র তাদের হয়তোবা তেমন বেশি এফেক্ট হবে না, তাদের অনেক বেশি টাকা পয়সা আছে, বাট মিডল ক্লাস ফ্যামিলি, একদম খেটে খাওয়া কৃষক, যে আমাদের যে একদম প্রত্যন্ত অঞ্চলের কৃষক যারা আছে তাদের জন্য অনেক একটা সাফারের বিষয় হয়ে যাবে, রাইট? তো এইগুলো জাস্ট বলে দিলা। তো জাস্ট দিন শেষে বললো যে প্রাইস হাইক ঠিক করার জন্য, এটা ঠিক রাখার জন্য বা এটা যেন না বাড়ে, এই জন্য সরকারের কি করা উচিত, এর বিরুদ্ধে কি বা এর প্রতি সজাগ দৃষ্টি দেওয়া উচিত এবং নেসেসারি স্টেপসগুলো কি নেওয়া উচিত। সো এই সমস্ত ব্যাপার স্যাপার বলে জাস্ট হচ্ছে এটা তুমি শেষ করে দিবা, ঠিক আছে? তো এটা তো একদম আই আই থিঙ্ক যে প্রাইস হাইক যে প্যারাগ্রাফটা আছে এটা একদম ক্লাস তোমরা 6 থেকেই পড়ে আসতেছো, হ্যাঁ? ওকে, এখন দেখো আমাদের হচ্ছে কী লিখতে হবে, একটা কমপ্লিটিং স্টোরি লিখতে হবে, রাইট? তো কমপ্লিটিং স্টোরিটা তো আমরা জানি দুই ধরনের কমপ্লিটিং স্টোরি হয়। ওয়ান ইজ ট্র্যাডিশনাল স্টোরি, যেটা ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে বলা থাকে ওইভাবে লিখতে হবে, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ এটাকে বলা হয় যে সৃজনশীল বা ক্রিয়েটিভ স্টোরি। এখানে একটু বলা থাকবে বাট এটা তুমি তোমার মতো করে তোমার ইচ্ছা স্বাধীন পজিটিভ ওয়েতে শেষ করে দিবা, ঠিক আছে? ট্র্যাডিশনাল স্টোরিজ হিসাবে আমরা বলতে পারি যে একটা খরগোশ ও কচ্ছপের গল্প, এখানে জানি যে কী হয়েছিল। তো এখানে ইচ্ছা করলে যে খরগোশ কচ্ছপ তারা বিপদে পড়ে একে অন্যকে সাহায্য করছে, না এমন না, তারা কি একটা রেসের মধ্যে ছিল, রাইট? এইরকম ট্র্যাডিশনাল স্টোরি ট্র্যাডিশনাল ওয়েতেই তোমাকে এক্সপ্লেন করতে হবে। এখানে তোমার হচ্ছে নতুনভাবে সংযোজন করা বা বিয়োজন করার কোনো অপশন তোমার হাতে নাই, কারণ এটা যেভাবে আছে সেভাবে লিখতে হবে। বাট যখন হচ্ছে তোমার কাছে হচ্ছে
ক্রিয়েটিভ স্টোরি চলে আসবে, দেন এটা তোমার সম্পূর্ণ তোমার নিজের উপর ডিপেন্ড করবে। তুমি ইচ্ছা করলে এটা তোমার মতো করে যেভাবে লিখতে পারো, হ্যাঁ? জাস্ট হচ্ছে চেষ্টা করবো সবসময় একটা পজিটিভ সাইডে রাখার জন্য, তাহলেই হবে। আর একটা সুন্দর একটা কী দিয়ে দিবা, টাইটেল দিয়ে দিবা, দ্যাটস এনাফ। ওকে, তাহলে দেখি আমরা কি বলা আছে। অর্পি is a student of Munshigans Primary School. Okay, she is a student of class 4 and one day she found a money bag. Okay, দেখো dropped by someone on her way to school. দেখো এই নামে কোনো ট্র্যাডিশনাল স্টোরি আমাদের চোখে এই পর্যন্ত পড়ে নাই, এটা কোনো ট্র্যাডিশনাল স্টোরি না। আমরা যেহেতু বুঝতেই পারছি যে মুন্সিগঞ্জ দিয়ে কোনো ট্র্যাডিশনাল স্টোরি ছিল না, বা আছে বা নাই, ঠিক আছে, ছিল না আর সামনে আসবেও না। তো এটা আমাদের হচ্ছে, এখন দেখো মোট কথা হচ্ছে সে একটা কি মানি ব্যাগ পেলো তার স্কুলে যাওয়ার পথে। এখন দেখ তুমি তোমারভাবে শেষ করতে পারো, ঠিক আছে। এখন ধরো আমরা কীভাবে শেষ করছি, আমরা হচ্ছে সে প্রথম এটা পাওয়ার পর সে চিন্তা করলো তার ফ্যামিলি হচ্ছে একটু দরিদ্র, সে কি টাকাটা রেখে দিবে কি রেখে দিবে না। তখন হুট করে তার মধ্যে একটু কি মানবতাবোধ জাগ্রত হইলো, বা তার মধ্যে একটা কি সততা জাগ্রত হইলো যে আমি এটা যদি রেখে দেয় এটা তো মানে ভালো দেখায় না। দেন সে হচ্ছে তার এটা ক্লাস টিচার বা হেড টিচারের সাথে এটা শেয়ার করলো। দেন হেড টিচার হচ্ছে ব্যাগ থেকে ধরো একটা ইনফরমেশান খুঁজে পেয়ে ওই লোককে জানাইলো, ওই লোক আসলো এবং সে তো অনেক খুশি কারণ তার মানি ব্যাগটা পেয়েছে। এবং সে অর্পিকে কিছু টাকা গিফট করতে চেয়েছিল, বাট অর্পি কী করলো, এটা রিফিউজ করে দিল। অ্যান্ড এরপর থেকে অর্পির যে এই অনেস্টিটা সকলের কাছে কি পরিচিতি লাভ করলো এবং সকলে অর্পিকে নিয়ে প্রাউড ফিল করলো, এবং অর্পিও নিজে থেকে কি হচ্ছে অনেক হালকা অনুভব করতেছে এবং তার নিজেকেও নিয়ে একটা কি অন্যরকম চিন্তাভাবনা বা নিজেকে নিয়ে সে নিজেও প্রাউড ফিল করতেছে, রাইট? তো তুমি এটা স্কুল টিচার, তো তুমি এটাকে দেখো পুলিশ স্টেশনের কথা বলতে পারো। সে তো ওই টাকাটা পাওয়ার পর সে পুলিশ স্টেশনে কী করলো, যোগাযোগ করলো, যে যোগাযোগ করে সে পুলিশের মাধ্যমে সে হচ্ছে ওই লোকটাকে খুঁজে পেল এবং ওই লোক অর্পিকে ধন্যবাদ দিল এবং তাকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করলো। অর্পি হচ্ছে তোমার এটাকে রিফিউজ করলো। দেন অর্পির এই সুনাম বা এই কাজটাকে তাদের গ্রামে ছড়িয়ে পড়লো এবং সকলে তাকে নিয়ে কী করলো, প্রাউড ফিল করলো এবং তার নিজেরও কি একটু হালকা লাগতেছে। দেখো তুমি টিচার দিয়ে করতে পারো, পুলিশ স্টেশন দিয়ে করতে পারো, আর ডিফারেন্ট ওয়েতে করতে পারো, মাইকিং করলো, এই সেই করলো। মোট কথা হচ্ছে তুমি তোমার মতো করে এটা জাস্ট হচ্ছে এক্সপ্লেন করে দিবা, তাহলেই হবে, ঠিক আছে। এখানে জাস্ট আর হচ্ছে একটা সুইটেবল কী দিবা, টাইটেল দিবা। যেহেতু সে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, আমরা জানি পজিটিভ ওয়েতে, তুমি এটা আবার এইভাবে বলো না যে অর্পি টাকাটা পায় সে কি তার বন্ধু বান্ধবদেরকে পার্টি দিল অথবা সে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ফেললো, টাকাটা রেখে দিছে, সে তার বিপদে কাজে লাগাবে, এমনটা না। পজিটিভ ওয়েতে আমরা যাবো, ঠিক আছে। সে টাকাটা পাইছে এবং টাকাটার মালিকটা খুঁজে পাইছে। এখন কীভাবে পাইছে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে, যে তুমি পুলিশের মাধ্যমে দিতে পারো, টিচারের মাধ্যমে দিতে পারো, মাইকিংয়ের মাধ্যমে দিতে পারো, এনিহাও মানে যেই কোনো ওয়েতে তুমি এটা জাস্ট শেষ করে দিবা, ঠিক আছে। তাহলে আমরা টাইটেলটা চুজ করলাম অর্পিস অনেস্টি, আর বাকিটা তো আমরা বলেই দিলাম। তো বাকিটা হচ্ছে তুমি তোমার মতো করে জাস্ট হচ্ছে শেষ করে দিবা। যারা হচ্ছে খুব ভালো লিখতে পারো বা যাদের হচ্ছে ক্রিয়েটিভ রাইটিংয়ে একটু ভালো দক্ষতা আছে, সেন্টেন্স বানানো অথবা কি বলবো যে অর্থের সাথে মিল রেখে রেখে সেন্টেন্স বানাতে পারো, তাদের জন্য একদম ইজি। যেখান থেকে যেভাবেই আসুক না কেন তোমরা এটা পারবা। সো তোমাদের হচ্ছে সেট এ বি সি তিনটা সেটের প্রশ্ন সলিউশন করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপর যদি ফার্দার কোনো প্রবলেম তোমরা ফেস করো, তোমরা কমেন্ট করতে পারো বা আমাদেরকে জানতে পারো, আমরা সেটার সলিউশন নিয়ে আবার হাজির হবো। তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই।